বেঙ্গলিশ ডেসক্রিপটিভে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস ইংলিশ ডেসক্রিপটিভ পেপারের একটি অবিচ্ছেদ্য অংশ রূপে ইডিয়ামের ওয়ান শট ভিডিওটি দেখব। আর এই ওয়ান শট ভিডিওটি দেখার সাথে সাথেই ইডিয়াম থেকে প্রতি বছর যে 10-10টি নম্বর ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে আসে তা সম্পূর্ণরূপে করায়ত্ত করব। বলা চলে এটি ইডিএমের একটি ব্রহ্মাস্ত্র, কারণ এর মধ্যে থাকছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে রিপিটেটিভ সব কয়টি ইডিয়ামস, যেটি প্রিপারেশন করলেই তোমার পরীক্ষায় ইডিয়ামের চিন্তা মুক্ত হবে তুমি। চলো দেখে নেওয়া যাক ইংলিশ ডেসক্রিপটিভ পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ইডিয়ামের এই ওয়ান শট ভিডিওটি। এই ভিডিওটি আমরা দেখতে থাকবো এবং এর সাথে সাথেই পরীক্ষার জন্য কমপ্লিটলি এক্সাম রেডি হয়ে যাব। চলো শুরু করা যাক আজকের এই ওয়ান শট ভিডিওটি। এখন স্ক্রিনের ওপরে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ ইডিএমগুলি দেখতে পাচ্ছি। আমাদের প্রথম ইডিএম হলো আ ব্লেসিং ইন ডিসগাইজ, যার অর্থ হলো আ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট, অর্থাৎ একটি ভালো জিনিস প্রথমে দেখে যাকে খারাপ বলে মনে হয় বা আপাত দৃষ্টিতে যা খারাপ বলে মনে হয় তাই হলো আ ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ ছদ্মবেশে একটি আশীর্বাদ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লুজিং দ্যাট জব ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ সেই কাজটি হারানো প্রকৃতপক্ষে একটি ছদ্মবেশী আশীর্বাদ স্বরূপ। তাহলে আমরা বুঝলাম আ ব্লেসিং ইন ডিসগাইজ কথাটার অর্থ হলো ছদ্মবেশে একটি আশীর্বাদ, অর্থাৎ আপাত দৃষ্টিতে যাকে ভালো বলে খারাপ বলে মনে হয় পরে সেটি গিয়ে আশীর্বাদ রূপে আমাদের জীবনে দেখা যায়, তাই হলো আ ব্লেসিং ইন ডিসগাইজ। তাহলে আমরা প্রত্যেকটি দেখবো এবং এভাবেই মুখস্থ করতে থাকবো। পরবর্তী গুরুত্বপূর্ণ ইডিয়াম হলো আ ডাইম আ ডাজন। আর ডাইম আ ডাজন কথাটির অর্থ হলো ভেরি কমন, অর্থাৎ সচরাচরে যাকে সবসময় দেখতে পাওয়া যায় তাকেই আমরা বলি আ ডাইম আ ডাজন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চিপ পেনস আর আ ডাইম আ ডাজন, অর্থাৎ আজকাল যেগুলি কম দামি পেন সেগুলি যেন সচরাচরে প্রায় সব জায়গায় বর্তমান, তাই বলা হলো চিপ পেনস আর আ ডাইম আ ডাজন। তুমি তোমার মতো উদাহরণ একটি লিখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তুমি এই ইডিএমগুলিকে বাক্যে ব্যবহার করতে পারছো কিনা। যদি একবার বাক্যে ব্যবহার করতে শিখে যাও তাহলে জানবে তোমার ইডিএম শেখা সার্থক হলো। আর যদি বাক্যে ব্যবহার করতে পারছো না তাহলে দেখো কিভাবে আমরা বাক্যে ব্যবহার করছি এবং এইভাবেই আগাতে থাকো, সফলতা তোমারই হবে। দেখো, পরেরটি হলো বিট অ্যারাউন্ড দ্য বুশ। এর অর্থ কি? ধরো এখানে বুশ কথার অর্থ কি? ঝোপঝাড়। এই ঝোপঝাড়ের চারিদিকে তুমি বিট করছো বা আঘাত করছো, তাহলে এটির দ্বারা কি বোঝায়? তুমি ঘুরিয়ে ফিরিয়ে কোনো কাজ করতে চাইছো বা তুমি ডিরেক্টলি কোনো কাজ করতে চাইছো না। তুমি যদি চাইতে এই বুশ বা ঝোপঝাড়ে ডিরেক্টলি গিয়ে আঘাত করতে পারতে, কিন্তু করছো না। এর চারিদিকে তুমি আঘাত করছো। এই কথাটির অর্থ, আক্ষরিক অর্থ। এবার জেনে নেওয়া যাক এর সঠিক অর্থ কি। এর সঠিক অর্থ হলো অ্যাভয়েড সেইং সামথিং ডিরেক্টলি, অর্থাৎ সরাসরি কোনো কথা বলা সেটাকে অ্যাভয়েড করা বা এড়িয়ে যাওয়া। ডিরেক্টলি বা সরাসরি কথা বলাকে এড়িয়ে যাওয়া যখন আমরা করে থাকি, সেই কাজ বা সেই সিচুয়েশনকে আমরা কি বলি? বিট অ্যারাউন্ড দ্য বুশ। উদাহরণস্বরূপ বলা যায় স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা বন্ধ করো এবং সরাসরি আমাকে এটি জানাও যে আদতে কি ঘটেছিল। তাহলে আমরা বুঝলাম এই ইডিএমটির সঠিক প্রয়োগ এবং ইয়ার অর্থ। পরেরটি দেখে নেওয়া যাক। পরেরটি হলো বেটার লেট দ্যান নেভার। বেটার লেট দ্যান নেভার কথাটির অর্থ হলো ইটস বেটার টু ডু সামথিং লেট, অর্থাৎ কোনো কিছু দেরি করে হলেও করা প্রয়োজন। নেভার মানে কখনো নয়। আর বেটার লেট অর্থাৎ কি? এখানে কোনো কাজ যদি দেরি করেও হয় তাহলে করা উচিত, তাই জন্য বলা হলো কোনো কাজ লেট করে করাও অনেক ভালো, সেটা একেবারে না করার থেকে। ইয়ার ব্যবহার স্বরূপ বলা চলে হি ফাইনালি অ্যাপোলোজাইজ বেটার লেট দ্যান নেভার। সে অবশেষে কি করলো? ক্ষমা প্রার্থনা করলো। অ্যাপোলোজাইজড মানে ক্ষমা প্রার্থনা করলো। কখনো ক্ষমা প্রার্থনা করা না থেকে। মানে কি বলা হলো এখানে? তার এই ক্ষমা প্রার্থনা করাটা কখনো ক্ষমা প্রার্থনা না করার থেকে ভালো ছিল। তাহলে বেটার লেট দ্যান নেভার কথাটির অর্থ হলো কখনো না করার থেকে বা একেবারে না করার থেকে লেটে করাও ভালো। পরেরটি দেখে নেব বাইট দ্য বুলেট। আচ্ছা, বুলেট কথার অর্থ যেন যেটি গুলি, আর বাইট কথার অর্থ কি? কামড়ানো। আমরা যদি গুলি কামড়ে ধরে থাকি তার মানে কি? খুব ডিফিকাল্ট সিচুয়েশন
আর বুলি কামড়ে ধরে থাকতে কি কারোর ভালো লাগে? মোটেও ভালো লাগে না। এটি খুবই অতিষ্ঠকর বা অস্বস্তিকর পরিস্থিতির একটা ইঙ্গিত দেয়। তাই বাইট দ্য বুলেট কথাটির অর্থ হলো ডু সামথিং পেইনফুল অর আনপ্লেজেন্ট। এমন কোনো কাজ যেটা খুবই যন্ত্রণাদায়ক বা খুব অস্বস্তিকর। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাইট দ্য বুলেট। যেমন আই উইল বাইট দ্য বুলেট অ্যান্ড গো টু দ্য ডেন্টিস্ট, অর্থাৎ আমি খুব যন্ত্রণা সহ্য করে হলেও ডেন্টিস্টের কাছে যাবই যাব। মানে ডেন্টিস্টের কাছে গেলে কি হবে? দাঁতের ট্রিটমেন্ট করবে, করলে দারুণ দাঁতের কষ্ট হবে বা কয়েকদিন খেতেও পারবো না, তাহলে খুব কষ্ট হবে। এই অনুভব করে যখন যাচ্ছি, অর্থাৎ খুব যন্ত্রণাদায়ক পরিস্থিতির সম্মুখীন হব, এটা ভেবেই যখন যাচ্ছি, তখন বলছি বাইট দ্য বুলেট। তাহলে বুঝতে পারছো বাইট দ্য বুলেটের সঠিক অর্থ? চলো দেখে নেওয়া যাক পরেরটি। ব্রেক দ্য আইস। আচ্ছা, যদি তোমরা বরফ ভাঙো তাহলে কি হবে? একটা চটচট করে আওয়াজ হবে, সবার অ্যাটেনশন আসবে আর কথা বলা শুরু হবে। এইভাবে ব্রেক দ্য আইস কথাটির অর্থ হলো স্টার্ট আ কনভারসেশন। মানে ধরো একটা রুমে সবাই চুপচাপ বসে আছে, একটা ইন্টারভিউ সিচুয়েশন, সবাই চুপচাপ বসে আছে, খুব টেন্স, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতে চাইছে না। তখন আমরা কি বলতে পারি? হু উইল ব্রেক দ্য আইস? কে কথাবার্তা শুরু করবে? তো এভাবেই ব্রেক দ্য আইস কথাটির উৎপত্তি ঘটেছিল। ইহার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আ জোক হেল্পড ব্রেক দ্য আইস অ্যাট দ্য মিটিং, অর্থাৎ একটা ঠাট্টা তামাশা একটি মিটিংয়ে সবার নীরবতা ভঙ্গ করতে কাজে এসেছিল। পরেরটি হলো কলিটেডে। কলিটেডে কথাটির অর্থ কি? স্টপ ওয়ার্কিং। তার মানে কি? কাজ বন্ধ করে দেওয়া, বা দিনের শেষে যখন গুড বাই বলার সময় চলে আসে তখন আমরা বলি কি লেটস কল ইট আ ডে। তার মানে আজকের কাজটি এখানেই শেষ করা যাক বা বিদায় জানানো যাক। অর্থাৎ কি? স্টপ ওয়ার্কিং মানে কাজ থামিয়ে দেওয়া বা কাজ বন্ধ করা। উদাহরণস্বরূপ বলতে পারি লেটস কল ইট আ ডে অ্যান্ড গো হোম। চলো আজকের কাজ এখানেই বন্ধ করি এবং বাড়ি যাই। না, না, আমরা ভিডিওটা বন্ধ করছি না। তোমরা প্রিপারেশনটা চালু রাখো। আমরা অবশ্যই সামনে এগিয়ে যাবো এবং সফলতা পাবোই পাবো। দেখো পরেরটি হলো কাট কর্নার্স। আচ্ছা, তোমরা যদি কোনো পেজের কর্নারগুলো কেটে দিতে চাও, তাহলে পেজটা কেমন আকৃতির হবে? খুব ভালো দেখতে হবে কি? না, হবে না। কারণ ডু সামথিং চিপলি আর ব্যাডলি, অর্থাৎ কোনো কিছু খুব খরচ কমানোর জন্য করা বা খুব খারাপভাবে করাকে বলা হয় কাট কর্নার্স। উদাহরণস্বরূপ দে কাট কর্নার্স অ্যান্ড নাও দ্য প্রোডাক্ট ইজ ফল্টি। তারা কি করলো? তারা খরচ কমিয়ে দিল, আর যে প্রোডাক্টটা তারা নিয়ে এলো কি বের হলো? খুঁত ভর্তি। মানে এমন প্রোডাক্ট তারা নিয়ে এলো যা ভুলে ভরা বা যান্ত্রিক গোলযোগে ভরা। কেন? কারণ তারা খরচ কমিয়েছিল। তোমরা জানো কম খরচে প্রোডাক্ট কিনলে কেমন হবে? অবশ্যই যান্ত্রিক গোলযোগপূর্ণ হবে। তাই বলা হলো যদি কোনো কিছুতে খুব অতি প্রয়োজনীয় জিনিস হয় সেক্ষেত্রে কখনোই কাট কর্নার্স করা উচিত নয়, বা কম দামি জিনিসপত্রে কেনার জন্য চিন্তাধারা করা উচিত নয়। সো আমরা বলতেই পারি ডোন্ট কাট কর্নার্স ফর দ্য নেসেসারি থিংস। যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন তার জন্য কখনোই এই রকম চিপ জিনিস কেনার চিন্তাভাবনা করবে না। পরেরটি দেখো, ইজি ডাজ ইট, অর্থাৎ কি? ইজি ডাজ ইট। ইজি কথাটা যেমন সহজের ক্ষেত্রে বলা যায়, তেমনি আবার স্ট্যান্ড ইজি যখন আমরা বলি তখন কি ইজি বলি? তখন বলি স্ট্যান্ড অ্যাট ইজ, অর্থাৎ আরাম করে দাঁড়াও। তার মানে হলো এখানে ইজি ডাজ ইট কোনো কিছু খুব ধীরে করা। ইজি ডাজ ইট কথাটির অর্থ হলো কি? খুব স্লো ডাউন করা বা ধীরে করা। ইজি ডাজ ইট দ্যাট গ্লাস ইজ ফ্র্যাজাইল। ধীরে করো বা সাবধানে করো, ওই গ্লাসটা হলো ভঙ্গুর। ফ্র্যাজাইল কথাটার অর্থ হলো ভঙ্গুর। অর্থাৎ গ্লাস তো আমরা জানি কাঁচ, ভঙ্গুর হয়। তাই এখানে বলা হলো কি? খুব ধীরে করো বা সন্তর্পণে করো। পরেরটি দেখো, হিট দ্য স্যাক। ইহার কথাটির অর্থ হলো কি? গো টু বেড। তার মানে আগেকার দিনে কি হতো? আগেকার দিনে তো তখন এই পিলো বা তোমার তুলোর যে সফট পিলো হয়, তুলোর ছোট, ছোট যে বালিশ, এগুলি তো ছিল না। আর বিছানাও অতটা আরামদায়ক ছিল না। তাহলে আগের দিন শোয়ার আগে কি করতে হতো? একটা বাড়ি নিয়ে বিছানাকে ভালো করে ঝাড়া হতো যাতে ধুলোবালি চলে যায়। এটা ছিল একটি প্রথা। এই তার থেকেই উৎপত্তি ঘটেছে এই প্রভাব বা প্রবাদ বাক্য হিট দ্য স্যাকের। ইহার অর্থ কি? ঘুমোতে যাওয়া। আর কখন আমরা বিছানা ঝাড়ি? ঠিক ঘুমোতে যাওয়ার আগে সেটিকে পরিষ্কার করে নিই। এইজন্য হিট দ্য স্যাক কথাটির অর্থ হলো কি? গো টু বেড, অর্থাৎ ঘুমাতে যাওয়া। আই অ্যাম এক্সহস্টেড, আমি পরিশ্রান্ত বা ক্লান্ত। তাই জন্য কি বলা হলো? আই উইল হিট দ্য স্যাক আর্লি টুনাইট, মানে আমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমাবো। তাই লেটস হিট দ্য স্যাক
ইটস টু লেট অ্যাট নাইট আমরা বলতেই পারি চলো ঘুমিয়ে পড়া যাক, রাত অনেক হয়েছে। তো এভাবেও আমরা হিট দ্য স্যাক ব্যবহার করতে পারি। আমরা এবার দেখে নেব পরের গুরুত্বপূর্ণ ইডিয়মগুলি। দেখো, এখানে প্রথমটি হলো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। আচ্ছা, বিড়াল যখন ব্যাগ থেকে বের হয়ে আসে তখন কি হয়? আমরা ধরো কেউ ব্যাগে করে বিড়াল নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাইরে বেরিয়ে এলো, তখন আমরা সবাই হেসে ফেলে বলি না, বিড়াল ঝুলি থেকে তাহলে বিড়ালটা বেরিয়ে এলো। ইহার অর্থ কি? আমরা সবাই জানি ইহার অর্থ হলো রিভিল আ সিক্রেট, অর্থাৎ কোনো গোপনতা বা গোপন তথ্য উন্মোচন করা বা প্রকাশ করে ফেলা। রিভিল কথার অর্থ হলো প্রকাশ করে ফেলা। তাই কোনো গোপন তথ্য উন্মোচন করাকেই বলা হয় কি? লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। উদাহরণস্বরূপ বলতেই পারি, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য সারপ্রাইজ। মানে সে এই সারপ্রাইজের বিষয়টা রিভিল করে ফেললো বা কি করলো, প্রকাশ করে ফেললো। পরেরটি দেখে নেওয়া যাক, মিস দ্য বোট। মিস দ্য বোট কথাটির অর্থ কি? আচ্ছা, যদি কোনো বোট বা নৌকা মিস হয়ে যায়, ছেড়ে যায়, তার মানে কি? তোমার যে সুযোগটা ছিল বোটটা ধরার, সেটা ছেড়ে গেল। তাই জন্য বলতেই পারি মিস দ্য বোট কথাটির অর্থ হলো মিস অ্যান অপরচুনিটি, অর্থাৎ কোনো সুযোগকে ছেড়ে দেওয়া বা হারিয়ে ফেলা। যেমন শি মিসড দ্য বোট বাই নট অ্যাপ্লাইং আর্লি। মানে সে তাড়াতাড়ি এই জবের জন্য আবেদন না করে সুযোগটা হাতছাড়া করেছিল। পরেরটা দেখে নেওয়া যাক, নো পেন নো গেন। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, যদি কোনো পেন বা যন্ত্রণা বা কষ্ট না করো তাহলে জীবনে কোনো উন্নতি হবে কি? না, হবে না। দেখো, এর অর্থ হলো ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর হোয়াট ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি যেটা চাও তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এই দেখো, তোমরা যখন এখন পড়ছো, পরিশ্রম করছো, কেন করছো? যাতে তোমরা জবটা পাও। তাই জন্য নো পেন নো গেন। যদি কষ্ট না করো তাহলে কেষ্ট মিলবে কি করে? ইহার অর্থই হলো নো পেন নো গেন। চলো, উদাহরণস্বরূপ বলতে পারি, এক্সারসাইজ ইজ টাফ। তার মানে হলো ব্যায়াম করা কঠিন, বাট নো পেন নো গেন। কথাই বলে কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে? ঠিক আছে, বোঝা গেল তাহলে এই ইডিএমটির অর্থ। পরেরটি দেখো, অন দ্য বল। অন দ্য বল কথাটির অর্থ হলো কি? অ্যালার্ট অ্যান্ড এফিসিয়েন্ট। তার মানে কি? খুব সজাগ এবং সতর্ক থাকাকে বা কর্মক্ষম থাকাকে বলা হয় অন দ্য বল। যেমন শি ইজ রিয়েলি অন দ্য বল উইথ হার টাস্ক। মানে সে তার কার্য সম্পর্কে বা কাজ সম্পর্কে খুবই অ্যালার্ট অ্যান্ড এফিসিয়েন্ট, মানে হলো খুব সতর্ক এবং কর্মক্ষম। তাই তাকে বলা হয় অন দ্য বল। আচ্ছা, কোনো কিছু যদি বলের ওপরে রেখে দাও, সে কি থাকবে সেই স্থানে? কি করে থাকবে? সে তো গড়িয়ে পড়েই যাবে। তাই অন দ্য বল কথাটির অর্থ হলো কি? খুব সজাগ এবং সতর্ক। পরেরটি দেখে নেওয়া যাক, ওয়ান্স ইন এ ব্লু মুন। আচ্ছা, তোমরা কি জীবনে কখনো ব্লু মুন বা নীল চাঁদ লক্ষ্য করেছো? দেখবে কি করে? এটা তো অবাস্তবিক। অর্থাৎ রেয়ারলি, ভেরি রেয়ারলি। ইহার অর্থ কি? খুব কম ঘটে এমন কোনো ঘটনা বা ঘটেই না, তাকেই বলা হয় ওয়ান্স ইন এ ব্লু মুন। মানে কখনো সখনো একবার। উই গো আউট ফর ডিনার ওয়ান্স ইন এ ব্লু মুন। মানে আমরা ডিনারে যাই, সচরাচরে যেটা দেখা যায় না। অর্থাৎ খুব ভুল করেই হয়তো কোনো দিন আমরা বাইরে ডিনার করতে যাই, মানে ধরেই নিতে পারো আমরা বাইরে ডিনার করতে যাইই না। তাই বলা হয় কি? উই গো আউট ফর ডিনার ওয়ান্স ইন এ ব্লু মুন। মানে কখনো সখনো হয়তো আমরা বাইরে ডিনার করতে যাই। পরেরটি দেখো, পুল সামওয়ানস লেগ। আচ্ছা, ধরো কারোর পা ধরে তুমি টানছো, পুল মানে টানা। কারোর পা ধরে যদি টানো, তার কি ভালো লাগবে? তার মানে কি? তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছো। তাই পুল সামওয়ানস লেগ কথাটির অর্থ হলো জোক করা বা টিজ করা, কাউকে টোন টিটকিরি করা, যেটা সেই হলো পুল সামওয়ানস লেগ। বা কাউকে নিয়ে মজার ছলে জোকও করতে পারো। এটা দুটো অর্থেই ব্যবহার করা যেতে পারে। দেখো, ডোন্ট ওয়ারি আই ওয়াজ জাস্ট পুলিং ইউর লেগ। দুশ্চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে ছোট্ট একটা তামাশা করছিলাম বা ঠাট্টা তামাশা করছিলাম। বোঝা গেল তাহলে পুল সামওয়ানস লেগ কথাটার অর্থ। দেখো, আমরা শুধুমাত্র আক্ষরিক অর্থ পড়ছি তাই নয়, এর গভীর মিনিং বা এর আসল মিনিংটাও জানছি এবং এটিকে বাক্যে প্রয়োগ করছি। তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিভাবে তুমি এই ইডিয়মগুলিকে নিজে নিজে বাক্যে ব্যবহার করতে পারছো। অবশ্যই আমরা তোমাকে গাইড করব। আর পরীক্ষায় যখন পড়বে এইগুলি কিভাবে লিখবে, ঠিক এইভাবেই তোমাকে সবটা মেনটেন করতে হবে। প্রথমে ইডিয়ামটা লিখছো, তারপরে কি করবে? একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইডিয়ামের মিনিংটা লিখবে। মিনিংটা লেখার পরে একটা হাইফেন দেবে, দিয়ে এই সেন্টেন্সটা লিখবে। লেখার পরে কি করবে? পুল সামওয়ানস লেগ আছে, এখানে পুলিং ইওর লেগটাকে এখানে হালকা করে আন্ডারলাইন করবে বা একে একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে বোঝাবে যে তুমি এই ইডিয়ামটা এখানে ব্যবহার করলে। চলো দেখে নেওয়া যাক পরের ইডিয়ামটি।
স্পিক অফ দ্য ডেভিল। ডেভিল মানে কি? শয়তান। মানে শয়তানের কথা বলা। তাহলে শয়তানের কথা বলা অর্থাৎ কি? যার কথা বলছিলে যেন ধরে নাও হঠাৎ করে সে তোমার সামনে উপস্থিত হলো। ঠিক এই সিচুয়েশন। অর্থাৎ দ্য পারসন ইউ আর টকিং অ্যাবাউট অ্যাপিয়ার্স। কারো সম্পর্কে কথা বলছিলে সেই তোমার সামনে হঠাৎ করে এসে গেল। মানে কারোর নামে হয়তো তুমি কুকথা বলছিলে হঠাৎ করে সে তোমার সামনে আবির্ভূত হলো। এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্পিক অফ দ্য ডেভিল, অর্থাৎ দ্য পারসন ইউ আর টকিং অ্যাবাউট অ্যাপিয়ার্স। যার সম্পর্কে কথা বলছিলে সেই তোমার সামনে আবির্ভূত হলো। যেমন স্পিক অফ দ্য ডেভিল, উই ওয়ার জাস্ট টকিং অ্যাবাউট ইউ। কি কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা দেখো, আমরা তো সবে তোমাকে নিয়েই কথা বলছিলাম। পরেরটি দেখো, দ্য বেস্ট অফ ওয়ার্থ ও দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। অর্থাৎ কি? বোথ ওয়ার্ল্ডস মানে দুই পৃথিবী বলতে পারো, কিন্তু ইহার প্রকৃত অর্থ কি? অল দ্য অ্যাডভান্টেজেস। তার মানে হলো যদি বেস্ট মানে সব থেকে ভালোটা এই পৃথিবী থেকে গ্রহণ করো, মানে কি সব থেকে বেশি অ্যাডভান্টেজ যেখানে পাওয়া যাচ্ছে, সুযোগ সুবিধা যেখানে পাওয়া যাচ্ছে, সব কিছু একসাথে নিতে চাইছো। তাই অল দ্য অ্যাডভান্টেজেস মানে সব থেকে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করা। শি হ্যাজ দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্টেবিলিটি। তার সব থেকে বেশি অ্যাডভান্টেজ আছে কি কি? ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্টেবিলিটি। পরেরটি দেখে নেব, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি? কেউ যদি ওয়েদারের নিচে থাকে সেটা কি সম্ভব? কোনোদিন সম্ভব না, এটা একটা অবাস্তবিক জিনিস। কিন্তু ইহার একটি অর্থ আছে কি? ফিলিং সিক। অর্থাৎ যখন এই আবহাওয়া খুবই খারাপ থাকবে, তুমি যদি তার প্রেসারে থাকো বা তার নিয়ন্ত্রণে থাকো, তার মানে কি? আবহাওয়ার নিয়ন্ত্রণে থাকা অর্থাৎ তুমি অসুস্থ হয়ে পড়েছো। সিক কথার অর্থ কি? অসুস্থ বোধ করা। তাহলে ফিলিং সিক অর্থাৎ অসুস্থ বোধ করছো। আই এম এ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে। আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে আজকে। পরেরটি দেখে নেওয়া যাক, র্যাপ ইওর হেড অ্যারাউন্ড। তার মানে কি? তোমার মাথার চারিদিকে কোনো কাপড় জড়ানো। তাই কি? দেখো, কাপড় যখন জোড়াবে তার মানে কি? তুমি কিছু বুঝতে পারছো না, মনে হচ্ছে যেন খুব গোলমাল পাকাচ্ছে মাথায়। তো মাথার চারিদিকে একটা কাপড় জড়িয়ে নিয়ে তুমি সেটাকে বোঝার চেষ্টা করছো। আরে আরে, এটা শুধু উদাহরণ বোঝার জন্য বললাম, এটার অর্থ নয়। এটার প্রকৃত অর্থ হলো আন্ডারস্ট্যান্ড সামথিং ডিফিকাল্ট, অর্থাৎ কোনো কিছু জটিল বোঝার চেষ্টা করাকেই বলা হয় wrap your head around। এই যেগুলো বোঝার জন্য বলছি যাতে তোমরা মনে রাখতে পারো, তাই জন্য বলছি। ঠিক আছে? ভ্রমিত হবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আই কান্ট wrap my head around this concept। অর্থাৎ কিছুতেই যেন এই কনসেপ্ট, এই আইডিয়াটা আমি বুঝতে পারছি না, বা এটা বুঝতে আমার খুব কঠিন লাগছে। বোঝা গেল? পরেরটি দেখে নেব। দেখো, your guess is as good as mine। তার মানে কি? তোমার যে গেস করাটা বা ধরে নেয়ার ব্যাপারটা, এটা যেন আমার মতোই কত, এটা একটা ঠিক মতো ব্যাপার, বা আমার মতোই যেন সমান, সমান। তার মানে কি? I don't know either মানে আমি কোনটিই জানি না। দেখো, উদাহরণস্বরূপ বলতে পারি, I have no idea, your guess is as good as mine। আমার এই টপিক সম্পর্কে কোনো আইডিয়াই নেই। মানে আমি এর মধ্যে কোনোটাই জানি না। ঠিক আছে? দেখো পরেরটা দেখো, আ পেনি ফর ইওর থটস। অর্থাৎ তোমার চিন্তা ভাবনার জন্য একটি পেনি। পেনি মানে কি? আমাদের এখানে যেমন টাকা প্রচলিত, তেমনই ইংল্যান্ডে প্রচলিত টেনি মানে ওই পয়সা যাকে বলতে পারো। তাহলে আ পেনি ফর ইওর থটস কথাটির প্রকৃত অর্থ কি? আস্কিং হোয়াট সামথিং ইজ থিংকিং। অর্থাৎ কি ভাবছো সেটি সম্পর্কে জিজ্ঞাসা করা। ইউ লুক সিরিয়াস, আ পেনি ফর ইওর থটস। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব গম্ভীর। কি হয়েছে? তার মানে তুমি কি বিষয়ে চিন্তা ভাবনা করছো বলো হে? তোমাকে দেখে বড্ড গুরু গম্ভীর লাগছে। তখন আমরা কি ব্যবহার করবো? তখন আমরা বলবো, আ পেনি ফর ইওর থটস। মানে এত গম্ভীর কেন, বা তুমি কি বিষয়ে ভাবছো সেটা জানতে চাইছি আমি। পরেরটি দেখো, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। আচ্ছা, তোমার ধরো কোথাও কেটে গিয়েছে, সেইখানে যদি নুন দিয়ে দিই, তাহলে কি বোঝাবে বলো তো? প্রথমত তো পার্সনটা খুব ক্রুয়েল বা খুব একটা বাজে লোক যে এরকম কার্যই ভাবতে পারে। আরেকটা কি? আরেকটা হলো অ্যাড ইনসাল্ট টু ইনজুরি কথাটার প্রকৃত অর্থ এক্ষুনি বললে বুঝবে। ইহার অর্থ হলো কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। হ্যাঁ, ইহার অর্থ কি প্রকৃত ক্ষেত্রে? মেক আ ব্যাড সিচুয়েশন ওয়ার্স। তার মানে তোমার ঘাটা ঘাটা কেটেই ছিল, তাতে নুন দিলে আরো তীক্ষ্ণ জ্বালা করবে। তাহলে একেই ছিল
কাটা জায়গা তাতে আরো নুন দিয়ে তাকে আরো খারাপ করে দেওয়া হলো। কি হলো তাহলে? তাহলে হলো কি কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া বা গোঁদের ওপর বিষ পড়া যেটা শুনেছো, সেই একই ক্ষেত্রে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি আমরা ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ বলতে পারি, হি ক্র্যাশড মাই কার অ্যান্ড টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি ডিডন্ট সে সরি। সে আমার গাড়ির সাথে ধাক্কা মারলো এবং ঘটনাটা আরো খারাপ করার জন্য তার তো সরি বলার কোনো জ্ঞানই রইলো না। মানে সে তো আমাকে ক্ষমা চাইলো না। আমার কাছে সে তো ক্ষমা চাইলোই না। এবার আমার গাড়িতেই ধাক্কা মেরেছে। মানে আমার গাড়িতে ধাক্কা মারার পর সে আমার কাছে ক্ষমাও চাইলো না। এতটাই অকৃতজ্ঞ সে। মানে ঘটনাকে আরো খারাপ করে দিচ্ছে। মানে আমার চিন্তাভাবনা তার সম্পর্কে আরো খারাপ হয়ে যাচ্ছে এক্ষেত্রে। এটা বোঝানোর জন্য আমরা এটা বললাম অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। ঠিক আছে? তোমরা নিজেরা এটা ব্যবহার করে একবার দেখবে। তোমরা জীবনে আজকে এই জায়গায় এসেছো মানে, প্রিলিমস কোয়ালিফাই করেছো মানে এটা ধরে নিতেই হয় তোমরাও জীবনে অনেক বাধা প্রতিকূলতা পার হয়ে আজ এই জায়গায় পৌঁছেছো। তাহলে তোমরা নিশ্চয়ই এই সিচুয়েশন ফেস করেছো। কেমন সিচুয়েশন ছিল সেটা জানাবে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি এই প্রভাবটা ব্যবহার করে। পরেরটি দেখো, বার্কিং আপ দ্য রং টি। আচ্ছা, বার্কিং কথাটির অর্থ তোমরা জানো? কুকুরে কি করে? বার্ক করে, ঘেউ ঘেউ করে। আর রং ট্রি মানে কি? ভুল গাছের কাছে এসে যদি কেউ ঘেউ ঘেউ করে, কথাটির অর্থ কি বোঝাচ্ছে? এর অর্থ বোঝাচ্ছে পার্সুইং আ ফলস লিড। তার মানে কি? তার মানে হলো একটি ফলস লিড বা ফলস ক্লুকে অনুসরণ করছো, তখন বলা হয় বার্কিং আপ দ্য রং ট্রি। তার মানে ভুল পথ অনুসরণ করছো বা ভুল জায়গায় পৌঁছাচ্ছ। উদাহরণস্বরূপ দেখো, ইফ ইউ থিঙ্ক আই লাইড, ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি। যদি তোমার মনে হয় যে আমি মিথ্যা কথা বলেছি, তাহলে তুমি ভুল কথা ভাবছো বা ভুল পথ অনুসরণ করছো বা ভুল পথে চালিত হচ্ছ তুমি। ঠিক আছে? দেখে নেওয়া যাক পরেরটা। আচ্ছা, বার্ন দ্য মিডনাইট অয়েল। মিডনাইট মানে কি? মধ্যরাত্রি। বার্ন মানে কি? জ্বালানো। আর অয়েল মানে কি? তেল। তাহলে মধ্যরাত্রিতেও যদি তোমাকে তেল পুড়িয়ে বাতি জ্বালাতে হয়, তাহলে কি হচ্ছে? তার মানে মধ্যরাত্রিতেও তুমি পড়াশোনা করছো, তাই তোমাকে বাতি জ্বালাতে হচ্ছে। তখনকার দিনে তো ইলেকট্রিক ছিল না। তখনকার দিনে এই রাত্রেবেলা লণ্ঠন বা কোনো তেল জাতীয় জিনিস জাতীয় যে ইউজ করে জ্বালানো যে বাতি, সেটা রাত্রেবেলাতেও তুমি জ্বালাচ্ছ, মানে মধ্যরাতেও ব্যবহার করছো। তার মানে কি? পড়াশোনা করছো, তার মানে হচ্ছে হয় পড়াশোনা করছো নাহলে কোনো কাজ করছো মধ্যরাত্রি অতিক্রম করে। ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, তাকে বলা হয় বার্ন দ্য মিড নাইট অয়েল। যা পড়াশোনার ক্ষেত্রেও এটা তোমরা ব্যবহার করতে পারো। যেমন বলতেই পারো, আই জেনারেলি প্রেফার টু বার্ন দ্য মিড নাইট অয়েল। তার মানে কি? আমি রাত্রে পড়াশোনা করতে ভালোবাসি বা পছন্দ করি। এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে দেখে নেওয়া যাক। আই হ্যাড টু বার্ন দ্য মিডনাইট অয়েল টু ফিনিশ দ্য প্রজেক্ট। তার মানে এই প্রজেক্টটা করতে হলে বা ফিনিশ করতে হলে বা শেষ করতে হলে আমাকে অনেক দের রাত পর্যন্ত কাজ করতে হবে। তার ক্ষেত্রে কি বলবো? বার্ন দ্য মিডনাইট অয়েল। পরেরটা দেখো, পরেরটি হলো ওয়াজ কট রেড হ্যান্ডেড। অর্থাৎ কাউকে ধরে নাও যে হাতাহাতি ধরছো। মানে হলো কাউকে সরাসরি কেউ চুরি করছে, সেই সময়ে গিয়ে তাকে ধরে ফেলছো, পাকড়াও করছো। তাকেই বলা হয় কট রেড হ্যান্ডেড। মানে কট ইন দ্য অ্যাক্ট। তার মানে হলো যখন সে ভুল কাজটা করছিল সেই সময়েই গিয়ে তাকে ধরে ফেলছো। সেটাই হচ্ছে কট রেড হ্যান্ডেড। হি ওয়াজ কট রেড হ্যান্ডেড স্টিলিং। মানে চুরি করছিল, তাকে একদম হাতে নাতে ধরা হয়েছে। বোঝা গেল? পরেরটা দেখো, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। স্পিল্ড মিল্ক কথাটির অর্থ হলো যে দুধ মাটিতে পড়ে যায় বা মাটিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে, সেটাই হলো স্পিল মিল্ক। আর ক্রাই ওভার মানে কাঁদা। তাহলে যদি নষ্ট হয়ে যাওয়া দুধকে নিয়ে কান্নাকাটি করো, সেই দুধকে আর কি পাত্রে ফিরিয়ে এনে খাওয়া সম্ভব? কোনোদিনই না। তাহলে এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো ওয়ারি অ্যাবাউট সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জড। এমন কিছু নিয়ে চিন্তাধারা করা যেটা কখনো পরিবর্তন করা সম্ভবই না। উদাহরণস্বরূপ, ইটস ডান, ডোন্ট ক্রাই ওভার স্পিল মিল্ক। কাজটা হয়ে গিয়েছে বা ঘটনাটা ঘটে গিয়েছে, এখন আর কেঁদে কি হবে? তার মানে এখন আর বৃথা চিন্তা করে হবেটা কি? পরেরটা দেখো, ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট মানে কি? দেখো, ডেভিল কথার অর্থ কি? কোনো শয়তান। আর অ্যাডভোকেট করা মানে কি? তাকে সাপোর্ট করা বা বলতে পারো তার পক্ষ নিয়ে কোনো কাজ করা। তার মানে দাঁড়ালো কি? তাহলে আর্গিউ জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। তার মানে হলো তর্ক করার জন্যই
কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া। যেমন ধরো, "I am just playing devil's advocate here." আমি কেবলমাত্র এখানে তর্ক করার ভূমিকা নিয়েছি। তার মানে শুধুমাত্র ঝগড়া করব বলে বা কারো সাথে তর্কাতর্কিতে পাল্লা দেব বলে আমি শুধু এখানে এসেছি। এটাই হলো প্লেয়িং ডেভিলস অ্যাডভোকেট। পরেরটি দেখে নেওয়া যাক, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। আচ্ছা, ধরে নাও যে মেঘ দূর থেকে দেখতে পাচ্ছ, সেখানে মেঘের ওপর থেকে যেন সূর্যের একটি আলোক দেখা যাচ্ছে। এরকম মেঘে কি কখনো বৃষ্টি হবে? না, হবে না এইসব মেঘে বৃষ্টি। তার অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো সামথিং গুড ইন আ ব্যাড সিচুয়েশন। অর্থাৎ চারিদিক যখন অন্ধকার দেখতে পাচ্ছ, মনে হচ্ছে জীবনের সব পথ যেন বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে একটি আশার আলো দেখতে পাচ্ছ। মানে হলো খারাপ অবস্থায়ও আশার আলো দেখতে পাওয়া, তাকে বলা হয় এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। যেমন, আফটার দ্য স্টর্ম দ্য রেনবো অ্যাপিয়ার্ড। এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। অর্থাৎ কি দাঁড়ালো? অর্থাৎ বৃষ্টির পরে বা ব্যাপক ঝড় বৃষ্টির পরে আমরা রামধনু দেখতে পেলাম। এর অর্থ বোঝা যায় যে খারাপ অবস্থাতেও যেন একটি আশার আলো জেগে ওঠে। ঠিক আছে, পরেরটা দেখে নেওয়া যাক, গেট আউট অফ হ্যান্ড। তার মানে কি? তোমার হাতের বাইরে বেরিয়ে যাওয়া। তার মানে কি? তুমি অস্বস্তি বোধ করছো, তাই কিছু বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই বিকাম আনকন্ট্রোলেবল। তার মানে কি? অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া। তাই তাকে বলা হয় গেট আউট অফ হ্যান্ড। মানে ধরে নাও সাইকেল চালাচ্ছিলে, সাইকেলটার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে সেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গেট আউট অফ হ্যান্ড মানে অনিয়ন্ত্রণাধীন। দেখো, দ্য পার্টি গট আউট অফ দ্য হ্যান্ড আফটার মিডনাইট। মধ্যরাতের পরে যে পার্টিটা হচ্ছিল সেটা যেন অনিয়ন্ত্রিত হয়ে উঠলো। ঠিক আছে, এবার পরের বাগধারাগুলো আমরা দেখে নেব। আশা করি এখনো পর্যন্ত যারা দেখছো তারা বুঝতে পারছো যে ইডিয়ামগুলো আমরা পড়ছি। যদি কোনো ইডিয়াম তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই জানাবে, আমরা অবশ্যই তোমাদের আবার বুঝিয়ে দেব। দেখো, গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। সে দেখো, কারোর সাথে তুমি কথা বলছিলে, কিন্তু সে তোমার সাথে কথাই বলতে চাইছে না। তার মানে কি? সে তোমার দিকে তাকাচ্ছেই না, অন্যদিকে তাকিয়ে রয়েছে। তার মানে কি? তোমাকে অ্যাভয়েড করতে চাইছে। তাই গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার কথাটির অর্থ হলো ইগনোর সামওয়ান ইন্টেনশনালি। অর্থাৎ ইচ্ছা করে কাউকে অবহেলা করা, তাকেই বলা হয় গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার। যেমন, হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার আফটার দ্য আর্গুমেন্ট। মানে কি? কথা কাটাকাটি বা বাকবিতণ্ডা বা তর্কাতর্কির পরে সে আমাকে অবহেলা করতে শুরু করলো। তার ক্ষেত্রে কি বলবো? গিভ মি দ্য কোল্ড শোল্ডার বা গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডারের অর্থ হলো ইচ্ছা করে ইগনোর করা বা ইচ্ছা করে অবহেলা করা। পরেরটা দেখো, গো দ্য এক্সট্রা মাইল। এক্সট্রা মাইল মানে কি? তোমার যাওয়ার ডিস্টেন্স ছিল ধরে নাও 5 কিলোমিটার, তোমাকে আরও বলা হলো না, আরও 1 কিলোমিটার যেতে হবে। তার মানে কি? যে কাজটা দেয়া ছিল তার থেকেও বেশি কাজ করানো হচ্ছে। অর্থাৎ কি? ডু মোর দ্যান রিকোয়ার্ড। প্রয়োজনের থেকে বেশিও কাজ করা বা কোনো কিছু সম্পন্ন করা, তাকেই বলা হয় ডু দ্য এক্সট্রা মাইল। যেমন, শি অলওয়েজ গোজ দ্য এক্সট্রা মাইল অ্যাট ওয়ার্ক। কাজ করতে গেলে সে সবসময় কিছু একটু বেশি করে আসে। পরেরটা দেখো, হিট দ্য নেল অন দ্য হেড। আচ্ছা, নেল কথার অর্থ কি জানো? পেরেক। আর হিট করার অর্থ কি? মারা। তাহলে ধরে নাও এই আছে পেরেক, ঠিক আছে, এর উপরে তুমি হাতুড়ি দিয়ে মারছো। তার মানে কি? তার মানে এই যে পেরেকটা, এটা সোজা একেবারে ঢুকে যাবে। তার মানে কি? তুমি যে কাজটা চাইছিলে বা যে কথাটা বলতে চাইছিলে বা যে কাজটা করতে চাইছিলে সেটা একদম সঠিকভাবে করতে পারছো, মানে পেরেকটা সঠিকভাবে যাচ্ছে। বা তুমি যেটা বর্ণনা করতে চেয়েছিলে একেবারে নিখুঁত বর্ণনা দিচ্ছ। তাই হিট দ্য নেল অন দ্য হেড কথাটির অর্থ হলো ডেসক্রাইব সামথিং এক্স্যাক্টলি রাইট। মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ সঠিক বর্ণনা দেয়াকে বলা হয় হিট দ্য নেল অন দ্য হেড। যেমন, ইউ হিট দ্য নেল অন দ্য হেড উইথ দ্যাট অ্যান্সার। এই উত্তরটি দিয়ে তুমি একেবারে সঠিক কাজ করেছো। ঠিক আছে, পরেরটি দেখো, ইন হট ওয়াটার। আচ্ছা, যদি তোমাকে বলা হয় গরম জলে দাঁড়িয়ে থাকো, তোমার কি ভালো লাগবে? কি করে ভালো লাগবে? এটা তো একটা সমস্যা তোমার পক্ষে। তাই ইন হট ওয়াটার কথার অর্থ হলো ইন ট্রাবল। তার মানে কি? একটি সমস্যা বা একটি অস্বস্তিকর পরিস্থিতি। যেমন, হি ইজ ইন হট ওয়াটার উইথ হিজ বস। সে তার বসকে নিয়ে
যেন একটি সমস্যায় পড়েছে। বোঝা গেল? পরেরটা দেখো, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। আচ্ছা, ব্যান্ড ওয়াগনে যদি তুমি জাম্প করতে থাকো, তার মানে কি তুমি সোসাইটিতে আসা যে ট্রেন্ড আছে সেটা পছন্দ করেছো এবং সেই ট্রেন্ড বা সোসাইটিতে আসা নতুন যে ধরন বা স্টাইল সেটাকে পছন্দ করে খুব মজা পাচ্ছ। তাই ফলো আর ট্রেন্ড, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে টু ফলো আর ট্রেন্ড। দেখো, এভরিওয়ান ইজ জাম্পিং অন দ্য ফিটনেস ব্যান্ড ওয়াগন মানে ফিটনেস এই ট্রেন্ডটাকে নিয়ে সবাই এখন ফলো করছে বা এটাকে সবাই খুব ভালোভাবে নিচ্ছে। পরেরটা দেখো, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এটা তো তোমরা সবাই জানো। তার অর্থ কি? এক ঢিলে দুই পাখি মারা। এর অর্থ কি? অ্যাচিভ টু গোলস অ্যাট ওয়ান্স। তার মানে একসাথেই দুটো গোল বা দুটো উদ্দেশ্যর পরিপূর্ণ হওয়া। যেমন আই কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন বাই শপিং হোয়াইল কমিউটিং। অর্থাৎ যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম বা ভ্রমণ করছিলাম সেই সময়েই আমি শপিং করে নিয়েছি। তার অর্থাৎ এক ঢিলে দুই পাখি মেরে নিয়েছি। দেখো, লিভ নো স্টোন আনটার্ড। কোনো পাথরকেই যদি না উল্টাও, তার মানে কি করতে চাইছো? যতটা পসিবল সেটা করতে চাইছো। তাই এভরিথিং পসিবল, সব কিছুই করতে চাওয়াকে বলা হয় লিভ নো স্টোন আনটার্ড মানে সব পাথরই উল্টে দিচ্ছ। আনটার্ড মানে না উল্টানো, আর লিভ নো স্টোন আনটার্নড মানে কি কোনো পাথর উল্টাতে না বাকি রাখা। তার মানে কি যতটা পসিবল ততটাই করছো বা তোমার পক্ষে যতটা সম্ভব ততটাই করাকে বলা হয় লিভ নো স্টোন আনটার্নড। যেমন দ্য পুলিশ লেফট নো স্টোন আনটার্নড। এখানে লেফট কেন হয়ে গেল? কারণ লিভের পাস্ট টেন্স হলো লেফট, তাই এখানে আমরা ব্যবহার করেছি লেফট। লিভ, লেফট, লেফট, তাই ভি টু বা পাস্ট ফর্ম ইউজ করে আমরা বলছি দ্য পুলিশ পুলিশ লেফট নো স্টোন আনটার্নড। তার মানে কি পুলিশ তাদের চেষ্টা ত্রুটি রাখেনি। পরেরটি দেখো, মেক আ লং স্টোরি শর্ট। তার মানে কি একটা খুব বড় গল্প ছিল কিন্তু কম করে বলছো। তার মানে কি টেল সামথিং ব্রিফলি মানে সংক্ষেপে কিছু বলা। যেমন দেখো, টু মেক আ লং স্টোরি শর্ট, টু মেক আ লং স্টোরি শর্ট উই মিস দ্য ফ্লাইট। মানে সংক্ষেপে বলতে গেলে আমরা ফ্লাইটটা মিস করেছি। আচ্ছা, দেখে নেব আমরা পরের ইডিয়মগুলি। দেখো, পরের গুরুত্বপূর্ণ ইডিয়মগুলি হলো এখানে নট প্লেইং উইথ আ ফুল ডেক। তার মানে কি আ বিট ক্রেজি। তার মানে কি একটি খামখেয়ালিগ্রস্ত বা ছিটগ্রস্ত। যেমন হি ইজ অ্যাক্টিং উইয়ার্ড নট প্লেইং উইথ আ ফুল ডেক। তার মানে সে সম্পূর্ণ অদ্ভুত ব্যবহার করছে। তার মানে সে ছিটগ্রস্ত হয়ে গেছে বা খামখেয়ালি হয়ে গেছে। পরেরটা দেখে নেব। দেখো, অন থিন আইস। আচ্ছা, যদি থিন আইস, থিন মানে হলো পাতলা, যদি পাতলা বরফের ওপরে দাঁড়িয়ে থাকো তাহলে কি হবে? হঠাৎ করে ভেঙে যাবে এবং নিচে বরফ জলে পড়ে যাবে। তার মানে কি রিস্কি সিচুয়েশনে দাঁড়িয়ে থাকাকে বলা হয় অন থিন আইস। যেমন ইউ আর অন থিন আইস আফটার বিং লেট এগেন। আজ আবার দেরি করে আসায় তুমি খুবই বিপদ সংকুল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো। কেন? কারণ তুমি দেরি করে এসেছো আজ আবার। প্রতিদিন লেট করে আসো, আজ আবার লেট করে এসেছো। তাহলে বস তোমার উপরে খুব রেগে যাবে। এই জন্যই তোমার খুব বিপদ হতে পারে। তাই বলা হচ্ছে অন থিন আইস, তার মানে বিপদ সংকুল পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা। দেখে নেবো এবার পরের ইডিয়ামগুলি। আমরা এবার দেখব পরের গুরুত্বপূর্ণ ইডিয়ামগুলি। দেখো, পুট অল ইওর এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ সকল এগগুলি একটি বাস্কেট বা একটি ঝুড়ির মধ্যে রাখলে কি হবে? রিলাই অন ওয়ান প্ল্যান। তার মানে কি একটি প্ল্যান বা একক প্ল্যান অনুসারে চলা। দেখো, ডোন্ট পুল অল ইওর এগস ইন ওয়ান বাস্কেট। সবসময় একটি প্ল্যান অনুসারে বা একটি মাত্র পন্থাকেই ভরসা করে চলো না। লাইফে কি রাখতে হবে? ব্যাকআপ প্ল্যানও রাখতে হবে। দেখো, রিড বিটুইন দ্য লাইনস। রিড বিটুইন দ্য লাইনস কথাটির অর্থ কি? তার মানে যদি এই দুটো লাইন আমরা পড়ে যাচ্ছি, এবার এর মাঝখানেও যদি দেখার চেষ্টা করি, এই উপরের একটা লাইন নিচের একটা লাইন, এর মাঝখানে যদি তোমাকে বলা হয় পড়তে, তার মানে কি যেটা দেখতে পায় না সাধারণ লোকে সেটাও তোমাকে দেখতে বলা হচ্ছে। তার মানে কি তার আসল অর্থ এটাই, আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। অর্থাৎ যে অর্থ গোপন করা আছে সেটাকে রিভিল করা বা প্রকাশ করা বা বুঝে নেওয়া, তাকেই বলা হয় রিড বিটুইন দ্য লাইনস। তার মানে হলো রিড বিটুইন দ্য লাইনস, হি ইজ নট হ্যাপি। ভালো করে লক্ষ্য করো, সে কিন্তু সুখী নেই বা সুখে নেই। পরেরটি দেখো, সিট অন দ্য ফেন্স। আচ্ছা, ফেন্স কথার অর্থ কি? বেড়া। এই বেড়ার ওপরে যদি কাউকে বসিয়ে দেওয়া হয়
তার মানে কি করানো হচ্ছে? বেড়া এদিকে একটা লোকের বাড়ি, এদিকে একটা লোকের বাড়ি। এবার একটা লোক এইখানটায় বেড়াটায় বসে আছে। তার মানে কি হচ্ছে? সে না একে সাপোর্ট করবে, না একে সাপোর্ট করতে চাইছে। সে দুজনের মাঝখানে থেকে নিউট্রাল থাকতে চাইছে। তাই সিট অন দ্য ফেন্স কথাটির অর্থ কি? স্টে নিউট্রাল। যেমন হি ইজ সিটিং অন দ্য ফেন্স অ্যাবাউট দ্য প্রপোজাল। এই প্রপোজাল বা সাজেশনটির বিষয়ে সে নিউট্রাল আছে, সে কোনো রেসপন্স করছে না। পরেরটা দেখো, স্টিল সামওয়ানস থান্ডার। আচ্ছা, থান্ডার মানে কি? এই যে আমাদের ইন্দ্রদেবের অস্ত্র থান্ডার, সেটা যদি চুরি করে নেওয়া যায়, তার মানে কি হবে? তুমি তার অ্যাটেনশন চাইছো, তার যে মনোযোগ চাইছো, তার মানেই হলো স্টিল সামওয়ানস থান্ডার। টেক অ্যাটেনশন ফ্রম সামওয়ান এলস, অন্য কারোর থেকে মনোযোগ চাওয়া, তাকেই বলা হয় স্টিল সামওয়ানস থান্ডার। যেমন হি স্টোল হার থান্ডার বাই অ্যানাউন্সিং হিজ আইডিয়া ফার্স্ট। মানে সে তার পরিকল্পনাটি প্রথম বলে তার অর্থাৎ মেয়েটির অ্যাটেনশন বা মনোযোগ আকৃষ্ট করলো। পরেরটি দেখো, টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট। তার মানে কি? এক চিলতে নুন গ্রহণ করা, এটির আক্ষরিক অর্থ। প্রকৃত অর্থ কি? ডোন্ট টেক ইট টু সিরিয়াসলি। তার মানে তোমাকে বললাম একটুই নাও, মানে এর থেকে হালকাই ঘটনাটাকে অনুভব করার চেষ্টা করো, এত সিরিয়াসলি ব্যাপারটাকে নিলে হয় না। যেমন লাইফে সব ফেলিয়ারকে এত সিরিয়াসলি নিয়ে খুব আপসেট হওয়ার কিছু নেই। ফেলিয়ার আসতে পারে লাইফে, তবে সেটাকে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যেতে হবে, কারণ সামনে আরো বড় কিছু ভালো তোমার জন্য ওয়েট করছে। তাই টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট কথাটির অর্থ হলো কোনো কিছু ঘটনাকে খুব সিরিয়াসলি বা গম্ভীরভাবে না গ্রহণ করা। আই টেক গসিপ উইথ আ গ্রেন অফ সল্ট। আমি গসিপ কথার অর্থ কি? বাজে কথাবার্তা। বাজে কথাবার্তাকে আমি অতটা সিরিয়াসলি নিই না। ঠিক আছে? পরেরটা দেখো, দ্য লাস্ট স্ট্র। স্ট্র কথার অর্থ কি? লাঠি বা কাঠি। লাঠি নয়, কাঠি। তাহলে দ্য লাস্ট স্ট্র মানে কি? শেষ কাঠিটি বা শেষ কি? ফাইনাল অ্যানয়েন্স দ্যাট ব্রেকস পেশেন্স। মানে ঠিক সেই লাস্ট লাঠি বা লাস্ট বিরক্তি, মানে বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়াকে, যখন আমার ধৈর্য ভেঙে যায় বা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে যে পরিস্থিতি, তাকেই বলা হয় দ্য লাস্ট স্ট্র। মানে ধরে নাও কেউ এখানে বসে আছে, তাকে বারবার তুমি কাঠি দিয়ে খোঁচা দিচ্ছ। তার মানে কি? তাকে বারবার বিরক্ত বিরক্ত বোধ করাচ্ছ। আর যেই তুমি একেবারে লাস্ট কাঠিটি দিলে, সে প্রচণ্ড রেগে গেল। তার মানে তাই ধৈর্য ভাঙার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত যে সিচুয়েশন, সেটাই হচ্ছে তোমার দ্য লাস্ট স্ট্র, অর্থাৎ ধৈর্যে ভাঁধ ভাঙার যে পরিস্থিতি, তাকে বোঝাতে আমরা বলি দ্য লাস্ট স্ট্র। আর কনসেন্ট ইয়েলিং ওয়াজ দ্য লাস্ট স্ট্র। কনস্ট্যান্ট ইয়েলিং, হার কনস্ট্যান্ট ইয়েলিং ওয়াজ দ্য লাস্ট স্ট্র। মানে হলো তার না থেমে কনস্ট্যান্টলি চিৎকার করে যাওয়ার ঘটনাটাই হলো তার কাছে দ্য লাস্ট স্ট্র, মানে ধৈর্য ভাঙার আগের স্টেজ। পরেরটা দেখো, থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল মানে কি? তোমার কোনো কিছু ভালো লাগেনি, সেটাকে নিয়ে ছুঁড়ে টাওয়েলে ফেলে দিচ্ছ। তার মানে কি করছো? আদতে ইহার অর্থ কি? গিভ আপ করছো। তার মানে কুইট করছো, বা সেটার যে পরিকল্পনা সেটা ত্যাগ করছো। যেমন হি থ্রিউ ইন দ্য টাওয়েল। থ্রো থেকে থ্রিউ হচ্ছে পাস্ট টেন্সে, হি থ্রিউ ইন দ্য টাওয়েল আফটার 5 অ্যাটেম্পটস। মানে 5 বার চেষ্টা করার পরে সে কি করলো? সে গিভ আপ করে দিল। অর্থাৎ 5 বার চেষ্টা করার পরে সে কি ভাবলো? না, অনেক হয়েছে, আর আমি কোনো চেষ্টা করব না। মানে আমি আর ফাইনাল কোনো পরীক্ষা দেব না। তো আমি পুরোপুরি কুইট করলাম। সেই জন্যই বলা হলো কি? সেই জন্যই বলা হলো থ্রো ইন দ্য টাওয়েল, অর্থাৎ গিভ আপ করা বা কোনো কিছু একেবারে ছেড়ে দেওয়া। পরেরটি দেখো, আপ ইন দ্য এয়ার। আপ ইন দ্য এয়ার কথাটির অর্থ কি? আপ ইন দ্য এয়ার কথাটির অর্থ হলো কি? তুমি মানে অনিশ্চিত কোনো কিছু তুমি ধরে নাও যদি ওপরে ছেড়ে দাও বা কোনো কাছের দিকে ছুঁড়ে দিচ্ছ, তার মানে কি? সেটি কোনো নিশ্চয়তা নেই। তার মানে আপ ইন দ্য এয়ার কথাটির অর্থ হলো অনিশ্চিত। আবার হলিডে প্ল্যানস আর আপ ইন দ্য এয়ার, তার মানে আমাদের যে ছুটির পরিকল্পনা, সেটা অনিশ্চিতই রয়ে গেছে। পরেরটি দেখো, লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পটস। লেপার্ড কথার অর্থ কি? লেপার্ড কথার অর্থ হলো চিতাবাঘ। চিতাগায়ে বাঘের গায়ে যে দাগ থাকে, সেটা কি কখনো যাবে? কখনোই যাবে না। তার মানে কি? পিপল ডোন্ট চেঞ্জ, মানে মানুষের অভ্যাস কখনো পাল্টায় না। তারই অর্থ হলো লেপার্ড
কান্ট চেঞ্জ ইটস স্পটস। যেমন বলতে পারি আমরা, হি লাইড আগেন, আ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পটস। মানুষের অভ্যাস পাল্টায় না, সে আবার মিথ্যা কথা বলল। পরেরটি দেখো, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। চিউ কথাটার অর্থ হলো চেবানো, আর বাইট অফ মানে হলো কাটা বা কামড়ানো। যতটা চেবাতে পারবে না তার থেকে বেশি কামড়াচ্ছ, তার মানে কি টেক অন টু মাচ, মানে অনেক বেশি গ্রহণ করা বা অনেক বেশি কিছু লোভ করা। যেমন শি বিট অফ মোর দ্যান শি কুড চিউ উইথ দিস জব। এই কাজটার সাথে সে যতটা না পারবে ততটা যেন দেখাতে চাইলো, মানে যাকে বলা হয় ভান করা বা প্রিটেন্ড করা। সেই সিচুয়েশন বোঝাতে কি বলি, বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। পরেরটি দেখে নেব, দেখো, কস্টস অ্যান আর্ম অ্যান্ড লেগ। তার মানে ধরে নাও কারোর একটা গোটা হাত এবং পায়ের সমান মূল্য যদি কোনো কিছুর বোঝায়, তার মানে কি একটা মানুষের একটা গোটা হাত এবং পায়ের সমান মূল্যবান যদি কিছু হয়, তার মানে কি সেটা খুবই মূল্যবান। যে এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আক্ষরিক অর্থ, অর্থাৎ এগুলি এই ইডিএমগুলির প্রকৃত অর্থ নয়। এইখানে যে মিনিংটি আমি বলছি ভেরি এক্সপেন্সিভ, এটি হলো প্রকৃত অর্থ। তোমাদের শুধুমাত্র এটি যাতে মনে থাকে চিরকাল তার জন্যই এই কথাগুলো বলা হচ্ছে। ঠিক আছে? এগুলোকে এভাবেই গল্পের ছলে নেবে এবং মনে যাতে পড়ে তার জন্যই এগুলো ভালো করে রিভিশন দেবে। ঠিক আছে? কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ কথাটির অর্থ কি? এটির অর্থ হলো খুবই মূল্যবান। দ্য ডায়মন্ড রিং কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ। অর্থাৎ ওই ডায়মন্ড রিংটি কি প্রচণ্ড এক্সপেন্সিভ বা বহুমূল্যবান। পরেরটি দেখো, ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দ্য হ্যাচ। চিকেন কথার অর্থ কি? এখানে যে মুরগির শিশু বা মুরগির বাচ্চা সেগুলিকেই বলা হচ্ছে চিকেন। হ্যাচ কথার অর্থ কি? তার মানে ডিম ফোটার। তাহলে ডিম ফোটার আগে সেগুলিকে কাউন্ট করা উচিত নয়। তার মানে কি ডোন্ট অ্যাজিউম সাকসেস আর্লি। তার মানে গাছে কাঁঠাল গোঁফে তেল, সেই পরিস্থিতির কথাই বোঝানো হচ্ছে। দেখো, ওয়েট টিল ইউ সাইন দ্য ডিল, ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দ্য হ্যাচ। তার মানে কি এখানে আমরা বাকিটা লিখিনি, ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বলতেই আমরা বুঝিয়ে দিয়েছি ডিরেক্টলি ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দ্য হ্যাচ। অর্থাৎ তোমার যতক্ষণ না এই ডিলটি বা চুক্তিটি সাইন হয় বা চুক্তিটি ফাইনাল হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যাও। ঠিক আছে? গাছে তেল গোঁফে কাঁঠাল গো- উম, গোঁফে কাঁঠাল গোঁফে তেল গাছে কাঁঠাল, এরকম পরিস্থিতির সম্মুখীন হয় না। ঠিক আছে? আচ্ছা, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক কথাটির অর্থ কি? অ্যাকসেপ্ট দ্য কনসিকুয়েন্সেস। অর্থাৎ কি পরিস্থিতিকে আগমন জানানো, বা যাই পরিস্থিতি আসুক না কেন, যাই পরিণাম হোক না কেন তাকে গ্রহণ করা। কনসিকুয়েন্সেস কথার অর্থ হলো পরিণাম, তাহলে যাই পরিণাম আসুক না কেন সেটা কি গ্রহণ করাই হলো ফেস দ্য মিউজিক। তার মানে তুমি মিউজিকটাকে ফেস করছো, শুনছো, তার মানে পরিণামের সম্মুখীন হওয়াকেই বলা হয় ফেস দ্য মিউজিক। হি হ্যাড টু ফেস দ্য মিউজিক আফটার দ্য মিস্টেক। এই ভুলটা করার পর তাকে পরিণতির বা পরিণামের সম্মুখীন হতেই হলো। পরেরটি দেখো, গেট কোল্ড ফিট। আচ্ছা, যদি পা খুব ঠান্ডা হয়ে যায়, কারো কারো পা ঠান্ডা হয় না খুব, তার মানে কি সে খুব নার্ভাস ফিল করছে। ঠিক আছে? তাহলে গেট কোল্ড ফিট করার অর্থ হলো বিকাম নার্ভাস বিফোর অ্যান ইভেন্ট। মানে কোনো ঘটনা বা কোনো অনুষ্ঠানের পূর্বে বা কোনো কিছু পারফর্ম করার আগে কমপ্লিটলি নার্ভাস ফিল করার সিচুয়েশন হলো গেট কোল্ড ফিট। যেমন হি গট কোল্ড ফিল বিফোর দ্য ওয়েডিং। বিয়ের আগে সে যেন খুব নার্ভাস ফিল করলো। পরেরটি দেখো, হিট দ্য রোড। রোডে যদি তুমি আঘাত করো কি হবে? তার মানে তুমি কোনো একটি জার্নি শুরু করছো বা দৌড়ানো সবে শুরু করছো, তার মানে কি জীবনের জার্নিও হতে পারে বা জীবনের যাত্রাও হতে পারে এক্ষেত্রে। দেখো, লিভ অর স্টার্ট আ জার্নি, মানে কোনো জার্নি ছেড়ে দেওয়া, মানে শেষ করা বা শুরু করা, তাকেই বলা হয় হিট দ্য রোড। যেমন লেটস হিট দ্য রোড আর্লি টুমরো। চলো কালকে সকালে খুব, মানে কালকে তাড়াতাড়ি এই যাত্রাটা শুরু করা যাক। পরেরটা দেখো, ইন দ্য সেম বোট, মানে কি একই নৌকায় দুজনে থাকা, তাকেই বলা হয় ইন দ্য সেম বোট। আর একই নৌকায় মানে কি এই নৌকাটা যে বিপদের সম্মুখীন হবে সেটাকেও তুমিও ফেস করবে, তোমার ফ্রেন্ডও ফেস করবে যদি তুমি একই বোটে থাকো। ইয়ার আক্ষরিক অর্থটা জানলাম, এবার প্রকৃত অর্থ হলো ইন দ্য সেম সিচুয়েশন, অর্থাৎ একই পরিস্থিতিতে থাকা বা একই পরিস্থিতির সম্মুখীন হওয়াকে বলা হয় ইন দ্য সেম বোট। উই আর অল ইন দ্য সেম বোট ডিউরিং এক্সামস। পরীক্ষার সময়ে আমরা সবাই একই পরিস্থিতিতে থাকি। পরটা দেখো, লেট স্লিপিং ডগস লাই। লাই কথার অর্থ হলো শুয়ে থাকতে দেওয়া। যে কুকুর ঘুমাচ্ছিল তাকে শুয়ে থাকতে দিচ্ছি, তার মানে কি? তার মানে হলো যে ঘটনা আছে, মানে অতীতের যে সমস্যা ছিল তাকে আর নতুন করে রিভিল বা প্রকাশ করতে চাইছি না, বা পুরানো ঘটনাকে আবার
নতুন করে জাগিয়ে তুলতে চাইছি না। মানে পুরানো ঘটনা যেটা সমস্যাজনক সেটাকে আবার নতুন করে সামনে আনতে চাইছি না। মানে ডোন্ট স্টিয়ার আপ ওল্ড প্রবলেমস। পুরানো সমস্যাগুলিকে আবার সামনে আনতে চাইছি না। লে জাস্ট লেট স্লিপিং ডগস লাই। পুরানো ঘটনাকে আর সামনে এনো না। অর্থাৎ পুরানো কাসুন্দি ঘটনা আমরা যেটা বলি সেটারই অর্থ হলো লেট স্লিপিং ডগস লাই। মানে পুরানো কাসুন্দি ঘেঁটে আর কাজ নেই। পরেরটা দেখো, মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল। দেখো, মাউন্টেন কথার অর্থ কি? পর্বত। আর এখানে মোল হিল, মোল হিল কথাটার অর্থ কি? মোল অর্থাৎ ছুঁচো। যে ছুঁচো আমরা শুনেছি, ছুঁচোর যে গর্ত বা ছুঁচোর যে ঢিবি, তার ভেতর থেকে পর্বত মানে বের করে আনার পরিস্থিতি। তার মানে কি? এটা যদি ছুঁচোর গর্ত হয়, এখান থেকে কি পর্বত বেরোনো সম্ভব? সম্ভবই নয়। অর্থাৎ কি? এক্সাজারেট আ স্মল ইস্যু। একটা ছোট ঘটনাকে বিশাল বড় করে দেখানো। তার মানে কি? তিলকে তাল করা। সেটাই হলো মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল। যেমন স্টপ মেকিং আ মাউন্টেন আউট অফ আ মোল হিল। এই তিলকে তাল করা বন্ধ করো তো। দেখো পরেরটা দেখো, নট মাই কাপ অফ টি। কাপ অফ টি মানে কি? এটা খুবই সোজা ব্যাপার। নট মানে কি? নয়। আমার কাছে এটা ইজি নয়, মানে এটা আমার আয়ত্তের বাইরে। নট সামথিং আই লাইক, মানে এটা আমি চাইছি না। নট মাই কাপ অফ টি মানে এটা আমার পছন্দের বিষয়বস্তু নয় বা এটা আমার কন্ট্রোলের মধ্যে নেই। সেটাই বলা হয় নট কাপ অফ মাই টি বা নট মাই কাপ অফ টি। হরর ফিল্মস আর নট মাই কাপ অফ টি, মানে এই হরর ফিল্মগুলো আমি পছন্দ করি না। বা বলতেই পারো ইঞ্জিনিয়ারিং ইজ নট মাই কাপ অফ টি, বা ইঞ্জিনিয়ারিং আমার পছন্দ নয়। বা এটাও ধরতে পারো ইঞ্জিনিয়ারিং আমার পক্ষে সম্ভব নয়। এটাও তুমি ধরে নিতে পারো। পরেরটা দেখো, অফ দ্য হুক। অফ দ্য হুক কথাটির অর্থ কি? হুক মানে কি? একটা আঁকড়া। আঁকড়ার বাইরে। তার মানে কি? ফ্রি ফ্রম ব্লেম অর ট্রাভেল। অর্থাৎ কোনো ব্লেম বা অভিযোগ বা কোনো সমস্যা থেকে মুক্ত থাকা স্থিতিকেই বলা হয় অফ দ্য হুক। ইউ আর অফ দ্য হুক, হি কনফেসড। সে এটি নিশ্চিত করেছে বা সে এটি বলেছে যে তুমি সম্পূর্ণ নির্দোষ। পরেরটি দেখো, পরের গুরুত্বপূর্ণ ইডিএমটি আমরা সবাই শুনে থাকবো, অনেকেই প্রায় শুনেছি, অন ক্লাউড নাইন। আচ্ছা, এই যে না ক্লাউড আছে মানে মেঘ আছে, মেঘের ওপরে ধরো একটা নয় লেখা স্থিতিতে একটা নয়ের মতো মেঘ আছে, তার উপরে তুমি আছো। তার মানে কি? মেঘের উপরে আছো, তার মানে প্রচন্ড খুশি। মানে হলো ভেরি হ্যাপি বা ইলেটেড স্টেট যেটা, সেটাই হলো অন ক্লাউড নাইন। মানে প্রচন্ড খুশি অবস্থায় থাকা, তাকেই বলা হয় কি? অন ক্লাউড নাইন। যেমন হি হ্যাজ বিন, এটা কি? হি ইজও হয়, হি হ্যাজও হয়। তাহলে এখানে কেন বলছি হি হ্যাজ? কারণ এখানে দেখো বিন আছে, তাই হলো হি হ্যাজ বিন অন ক্লাউড নাইন সিন্স দ্য প্রমোশন। প্রমোশন পাওয়ার পরে সে যেন তার সপ্তম স্বর্গে আছে, বা বলতে পারো যে সে তার সফলতার চূড়ান্ত পজিশনে পৌঁছানোর জন্য খুব হ্যাপি আছে। অর্থাৎ প্রমোশনের পরে সে দারুণ খুশি হয়েছে, অগাধ খুশি হয়েছে। সেটা হলো অন ক্লাউড নাইন। পরেরটা দেখো, পুট আ শক ইন ইট। পুট আ শক ইন ইট। শক মানে হলো এখানে শান্ত অবস্থা। তাহলে পুট আ শক ইন ইট কথাটির অর্থ হলো বি কোয়াইট, চুপ করো। পুট আ শক ইন ইট, আই এম ট্রাইং টু স্টাডি। আমি পড়ার চেষ্টা করছি, তোমরা চুপ করো। পরেরটা দেখো, রেন অন সামওয়ানস প্যারেড। আচ্ছা ধরো কারোর প্যারেড হচ্ছে বা কেউ প্যারেড করছে, তোমরা দেখেছো এনসিসির যে প্যারেড হয়, কেউ প্যারেড করছে, সেই সময় বৃষ্টি এসে গেল, তারা কি আর প্যারেড করতে পারবে ভালো করে? পারবে না। তার মানে তাদের যে প্ল্যান বা পরিকল্পনা প্যারেড করা সেটা ব্যর্থ হয়ে গেল। তাই রেন অন সামওয়ানস প্যারেড কথার অর্থ হলো কি? স্পয়েল সামওয়ানস প্ল্যান। কারোর পরিকল্পনায় জল ঢেলে দেওয়া বা মাটি করে দেওয়া, তাকেই বলা হয় রেন অন সামওয়ানস প্যারেড। যেমন ডোন্ট রেন অন হার প্যারেড, লেট হার এনজয় ইট। তাকে এটি উপভোগ করতে দাও, তার মানে আনন্দকে নষ্ট করে দিও না। পরেরটা দেখো, স্কেলিটন ইন দ্য ক্লোজেট। স্কেলিটন মানে কি? কঙ্কাল। আর ক্লোজেট মানে কি? ক্লোজেট মানে হলো একটা বন্ধ জায়গা, বা ধরে নাও আলমারির মতো একটা বন্ধ জায়গা। আলমারির মতো বন্ধ জায়গায় যদি কঙ্কাল রেখে দাও তাহলে কি হবে? একটা হিডেন সিক্রেটের মতো, মানে হলো লুকানো গোপন তথ্য, সেটাকেই বলা হয় স্কেলিটন ইন দ্য ক্লোজেট। এভরিওয়ান হ্যাজ এ স্কেলিটন ইন দ্য ক্লোজেট, মানে প্রত্যেকেরই কোনো কিছু গোপন তথ্য আছে বা প্রত্যেকেরই কিছু গোপন বিষয় থেকে থাকে। পরেরটা দেখো,
টেক দ্য বুল বাই দ্য হর্নস। আচ্ছা, যদি বুল মানে হলো বলদ বা ষাঁড়ের যদি শিং দুটো ধরে থাকো, তার মানে কি ডিরেক্টলি প্রবলেম তুমি ফেস করতে পারছো, বা ডিরেক্টলি যে সমস্যাটা ছিল সেটাকেই একদম এনকাউন্টার করছো, তার মানে ফেস আ প্রবলেম ডিরেক্টলি। সরাসরি কোনো সমস্যাকে সামনে থেকে সম্মুখীন হওয়া, তাকেই বলা হয় টেক দ্য বুল বাই দ্য হর্নস। শি টুক দ্য বুল বাই দ্য হর্নস অ্যান্ড কুইট দ্য জব। তার মানে হলো সে সমস্যাটাকে একদম সরাসরি ফেস করেছিল এবং কাজটা ছেড়ে দিয়েছিল। পরেরটা দেখো, দ্য বল ইজ ইন ইওর কোর্ট। তার মানে কি বল যদি তোমার কোর্ট বা তোমার উঠানে চলে আসে, তার মানে কি একেবারে এটা তোমার কন্ট্রোলের মধ্যে আছে, বা এটা তোমার সিদ্ধান্তের মধ্যে আছে। তাই দ্য বল ইজ ইন ইওর কোর্ট কথার অর্থ হলো ইটস ইওর ডিসিশন নাও, এখন এটা তোমার ব্যাপার। আই হ্যাভ ডান মাই পার্ট, দ্য বল ইজ ইন ইওর কোর্ট। আমি আমার কাজ করে দিয়েছি, এখন বাকিটা তোমার ব্যাপার, তুমি কি করবে, মানে বাকিটা তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা। পরেরটা দেখো, থ্রু থিক অ্যান্ড থিন। থিক মানে কি মোটা, থিন মানে পাতলা। থ্রু থিক অ্যান্ড থিন তার মানে কি মোটা পাতলা অবস্থার মধ্যে যে ঘটনা, সেটা তার মানে কি সব সময়ের সবকিছুর ঘটনা, বা ইন অল সিচুয়েশন সব পরিস্থিতিতেই। তাহলে হি স্টুড বাই মি থ্রু থিক অ্যান্ড থিন, তার মানে কি সকল পরিস্থিতিতেই সে আমার সাথে থাকে, সেটা খারাপ পরিস্থিতি হোক বা ভালো পরিস্থিতি হোক, দুটো পরিস্থিতিতেই সে আমার সাথে থাকে, তার মানে হলো থ্রু থিক অ্যান্ড থিন। পরটি দেখো, টাইম ফ্লাইজ। তার মানে কি সময় খুব তাড়াতাড়ি উড়ে যায়। টাইম আর ফ্লাইজ মানে কি উড়ে যাওয়া। তাহলে সময় যদি খুব তাড়াতাড়ি উড়ে যায়, তার মানে কি সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয় বা অতিক্রান্ত হয়। টাইম গোজ কুইকলি অর্থাৎ কি ইহার প্রকৃত অর্থ সময় খুব তাড়াতাড়ি চলে যায়। টাইম ফ্লাইজ হোয়েন ইউ আর হ্যাভিং ফান। দেখবে যখন তোমার সুখের সময় হয়, সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর যখন কষ্টের সময় হয়, টাইম যেন যেতেই চায় না। তাই জন্য বলা হয় টাইম ফ্লাইজ হোয়েন ইউ আর হ্যাভিং ফান। যখন তুমি সুখে আছো তখন সময় খুব তাড়াতাড়ি কেটে যায় বা চলে যায়। পরেরটা দেখো, টুইস্ট সামওয়ানস আর্ন। টুইস্ট সামওয়ানস আর্ম। আর্ম মানে হলো বাহু। কারোর সামনে হাত জোড় করা, তাকেই বলা হয় টুইস্ট সামওয়ানস আর্ম, অর্থাৎ পারসুয়েট সামওয়ান, কারোর কাছে কাকুতি মিনতি করা। আই ডিডন্ট ওয়ান্ট টু গো বাট শি টুইস্টেড মাই আর্ম। তার মানে কি আমি যেতে চাইনি, কিন্তু সে আমার সামনে খুব অনুরোধ করলো বা আমাকে খুব নিয়ে যাওয়ার জন্য কাকুতি মিনতি করলো, সেটাই হলো টুইস্ট সামওয়ানস আর্মস। পরেরটা দেখো, আন্ডার ইওর নোজ। তোমার নাকের নিচে যদি কোনো কিছু হয়, তাহলে সেটা নিশ্চয়ই নিশ্চিতভাবে তুমি বুঝতে পারবে, তাই ভেরি অবভিয়াস, তার মানে কি হলো খুব নিশ্চিতভাবে, তাকে বলা হয় আন্ডার ইওর নোজ। দ্য কিজ ওয়ার রাইট আন্ডার ইওর নোজ। চাবিটি তোমার সামনেই ছিল, বা চাবিটি তো তোমার কাছেই ছিল, এরূপ বোঝাতে আমরা বলি আন্ডার ইওর নোজ। পরেরটা দেখো, ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। আচ্ছা, ধরে নাও এই ব্রিজ আছে, ধরে নাও এখানটায় ব্রিজ আছে, আর এর নিচেই কি আছে, এর নিচে হলো জল আছে। তার মানে কি এই ব্রিজের ওপর থেকে যখন যাবে, তুমি জলের দিকে দেখতেও পারো নাও দেখতে পারো, কারণ এটা ব্রিজের নিচে আছে। তাই এই জন্য বলা হয় ওয়াটার আন্ডার দ্য ব্রিজ মানে পাস্ট অ্যান্ড ফরগটেন, মানে অতীত এবং যেটি তুমি ভুলে গিয়েছো, মানে ভুলে যাওয়া অতীত, তাকেই বলা হয় ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। দ্যাট ফাইট ইজ ওয়াটার আন্ডার দ্য ব্রিজ নাও। তার মানে ওই যে ঝগড়া বা মারামারি হয়েছিল, সেটা এখন পুরোপুরি সবাই ভুলে গিয়েছে। পরেরটা দেখো, ইউ কান্ট জাজ আ বুক বাই ইটস কাভার। তার মানে এটা তো তোমরা প্রায়ই শুনে থাকবে, একটা খুব সুন্দর বই আছে, এবার বইয়ের কভারের ওপরে ধরে নাও খুব ভালো একটা ছবি আছে, তার মানে কি বইয়ের ভিতরের যে গল্পটা হবে সেটা খুব সুন্দর হবে, এরকম তো নাও হতে পারে। তাই জন্য বলছে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, কথাটির অর্থ ডোন্ট জাজ বাই অ্যাপিয়ারেন্স, মানে কাউকে দেখে সে কেমন হবে সেটা বিচার করা যায় না, মানে লুকস আর ডিসেপটিভও বলতে পারো। যেমন হি লুকস রুড বাট ইজ কাইন্ড, মানে হি ইজ কাইন্ড। ইউ কান্ট জাজ আ বুক বাই ইটস কভার। দেখলে মনে হবে সে যেন খুব বদমাইশ লোক বা বদমেজাজি লোক, কিন্তু আদতে সে মন থেকে খুব ভালো। তাই বলা হয় যে সবসময় দেখেই বিচার করার চেষ্টা করো না, মানে বাইরেটা দেখে ভিতরটা বিচার করার চেষ্টা করবে না। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার বা অ্যাপিয়ারেন্স। পরেরটা দেখো, জিপ ইওর লিপ। আচ্ছা, তোমরা শুনেছো জিপ মানে কি? জিভ মানে হলো চেন, আর লিভ মানে কি? তার মানে হলো তোমার ঠোঁট। তোমার ঠোঁটে যদি বলা হয় ঠোঁট দুটি বন্ধ করে রাখো, তার মানে কি হচ্ছে? তোমাকে চুপ করে থাকতে বলা হচ্ছে। তাই জিপ ইওর লিপ কথার অর্থ কি? সেটাকে বলা হয় কিপ কোয়াইট, মানে কোয়াইট মানে চুপচাপ থাকো। জিপ ইওর লিপ অ্যান্ড লিসেন কেয়ারফুলি, তার মানে চুপ থাকো এবং খুব
মনোযোগ সহকারে শুনতে থাকো। পরেরটি দেখো, আ স্নোবলস চান্স ইন হেল। আচ্ছা, স্নোবল মানে জানো তুষারের তৈরি বল, আর হেল মানে কি নরক। নরকে তুষার বল পাঠান বা বরফের তৈরি গোলা, বরফের গোলা পাঠাবার যে একটা সুযোগ করে দিচ্ছ, তার মানে কি ভেরি লিটিল পসিবিলিটি। তার কারণ কি, এই যে নরক, নরকে কি তুমি কখনোই তুষার বল পাঠাতে পারবে? কখনোই না, কারণ নরকে সবসময় আগুন জ্বলছে। তো তুষার বল যাওয়া মানে কি লিটল পসিবিলিটি। তাহলে স্নোবলস চান্স ইন হেল কথার অর্থ হলো কি ভেরি লিটল পসিবিলিটি, মানে খুব হালকা যে চান্স থাকা বা সম্ভাবনা, তাকেই বলা হয় স্নোবলস চান্স ইন হেল। যেমন হি হ্যাজ আ স্নোবলস চান্স ইন হেল অফ উইনিং, তার মানে তার জেতার খুব হালকাই সম্ভাবনা আছে। পরেরটা দেখো, ব্লো অফ স্টিম। স্টিম মানে কি বাষ্প, আর ব্লো অফ মানে কি বাষ্প তাড়িয়ে দেওয়া বা বাষ্প দূরে করে দেওয়া। তার মানে কি রিলিজ অ্যাঙ্গার অর স্ট্রেস, তার মানে প্রচণ্ড রেগে আছো। আচ্ছা, তোমরা সিনেমায় আরে দেখে থাকবে প্রচণ্ড রেগে আছে, তার নাক দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। তার মানে কি প্রচুর রেগে থাকা বা ক্রোধান্বিত অবস্থা বা প্রচুর স্ট্রেসে থাকা সিচুয়েশনকে বলা হয় ব্লো অফ স্টিম। হি গোজ জগিং টু ব্লো অফ স্টিম, মানে তার রাগ কমানোর জন্য সে জগিংয়ে যায়। পরেরটা দেখো, কাট টু দ্য চেজ। কাট টু দ্য চেজ কথাটার অর্থ হলো গেট টু দ্য পয়েন্ট, অর্থাৎ সরাসরি ঘুরিয়ে ফিরে কথা না বলে কি করা, সরাসরি কোনো কিছু স্ট্রেট ফরওয়ার্ডে কথা বলা বা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কোনো কিছু বলা বা সরাসরি একটি সঠিক পয়েন্টে আসা, সেটাই হলো গেট টু দ্য পয়েন্ট বা কাট টু দ্য চেজ। স্টপ দ্য স্টোরি, কাট টু দ্য চেজ, এই গল্প বলা বন্ধ করো আর আসলে কি ঘটেছে সেটা বলো। পরেরটা দেখো, ডোন্ট পুট ইট পাস্ট সামওয়ান। ইয়ার অর্থ কি বিলিভ সামওয়ান ইজ কেপেবল অফ ব্যাড অ্যাকশন, মানে কাউকে দেখে মনে হচ্ছে এর কোনো বাজে ধান্দা আছে বা বাজে মতলব আছে, তাকে বলা হয় ডোন্ট পুট ইট পাস্ট সামওয়ান। আই উড নট পুট ইট পাস্ট হিম টু লাই। আমি ওকে দেখেই বুঝেছি ওর মিথ্যা কথা বলার অভ্যাস আছে, মানে ওর বাজে কাজের একটা অভ্যাস আছে, এটা দেখেই বুঝে যাওয়া, অনুভব করা। আচ্ছা, পরেরটা কি, গেট দ্য হ্যাং অফ ইট। এর অর্থ হলো লার্ন হাউ টু ডু সামথিং, তার মানে কিভাবে করতে হবে সেটা শিখে নেওয়া, তাকেই বলা হয় গেট দ্য হ্যাং অফ ইট। ইউ উইল গেট দ্য হ্যাং অফ ইট সুন, খুব তাড়াতাড়ি তুমি এটা শিখে যাবে। পরেরটা দেখো, ইন ওভার ইয়োর হেড, তার মানে তোমার মাথার ওপরে যদি কোনো কিছু থাকে অবশ্যই তুমি এটাকে ইনভলভ থাকবে বা এটাকে কিভাবে করতে হবে সেটা বুঝবে। এর প্রকৃত অর্থ হলো টিন ওভার ইওর হেড, এর প্রকৃত অর্থ হলো টু ইনভলভ টু হ্যান্ডেল। তার মানে হলো টু কথার অর্থ হলো অতিরিক্ত, তাহলে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে বা মেনটেন করতে খুব বেশি ইনভলভ থাকা বা খুব বেশি সতর্ক থাকা বা বলতে পারো খুব বেশি অ্যাক্টিভ থাকা। আই অ্যাম ইন ওভার মাই হেড উইথ দিস প্রজেক্ট, এই প্রজেক্টটা নিয়ে আমি খুব ব্যস্ত আছি, তার মানে আমি খুব বিজি আছি। পরেরটা দেখো, জাম্প দ্য গান। আচ্ছা, গান মানে বন্দুক, তার মানে তার সামনে যদি লাফালাফি করো তার মানে কি বোঝাতে চাইছো? মানে এটাই বোঝাতে চাইছো স্টার্ট টু আর্লি, মানে খুব তাড়াতাড়ি শুরু করার জন্য বলা হয় জাম্প দ্য গান। ডোন্ট জাম্প দ্য গান, ওয়েট ফর দ্য অ্যানাউন্সমেন্ট, এত তাড়াতাড়ি কাজটা শুরু করো না, অ্যানাউন্সমেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে যাও। তাহলে আমরা বুঝলাম, এর পরের ইডিয়ামগুলি আমরা দেখে নেব। কিপ ইয়োর চিন আপ। চিন মানে কি চিবুক, আমাদের গালের যে চিবুক সেটাকে যদি উপরে তুলে রাখা হয়, অর্থাৎ কি সে স্টে স্ট্রং, মানে কি শক্তিশালী হোক। আই উইল বি ওকে, কিপ ইয়োর চিন আপ, তার মানে মনের জোর রাখো, আমি ঠিকঠাকই থাকবো। পরেরটা দেখো, নো দ্য রোপ। রোপ মানে দড়ি, আর দড়িটাকে জানা বা চেনা, তার মানে কি যে কিভাবে কাজ করে এই দড়িটা দিয়ে বা কিভাবে কাজ করতে হয় সেটা বুঝে যাও। সো ইয়ার প্রকৃত অর্থ হলো আন্ডারস্ট্যান্ড হাউ সামথিং ওয়ার্কস, অর্থাৎ এটা বুঝে যাওয়া কোনো কিছু কিভাবে কাজ করে। পরেরটা দেখো, ইট টুক টাইম বাট আই নো দ্য রোপস নাও। হয়তো সময় লেগেছে কিন্তু এখন আমি কাজ করার পদ্ধতিটা জেনে গিয়েছি। পরেরটা দেখো, আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু মানে কি ব্লু এর বাইরে, তার মানে আনএক্সপেক্টেডলি, মানে এটা তুমি এক্সপেক্ট করনি বা অপ্রত্যাশিত রূপে, সেটাই হলো আউট অফ দ্য ব্লু। হি কল্ড মি আউট অফ দ্য ব্লু, অপ্রত্যাশিতভাবে সে যেন আমাকে ডেকে পাঠালো। পরেরটা দেখো, পাস দ্য বাক। পাস দ্য বাক কথাটির অর্থ কি শিফট রেসপন্সিবিলিটি। বাক এখানে একটি ছোট পয়সা বা খুব আদুলির মতো একটা টাকা কড়ি, তার মানে হলো শিফট রেসপন্সিবিলিটি, তার মানে হলো দায়িত্ব চাপিয়ে দেওয়া। ডোন্ট পাস দ্য বাক, ওন ইউর মিস্টেক। এই দোষটা অন্যের ঘাড়ে চাপিও না, নিজের দোষ নিজে স্বীকার করতে শেখো।
পরেরটা দেখো, রক দ্য বোট। রক দ্য বোট তার মানে কি? কজ ট্রাবল, অর্থাৎ কোনো কিছু সমস্যা তৈরি করা। ডোন্ট রক দ্য বোট ডিউরিং দ্য মার্জার। মার্জারের সময়ে বা সেটা মিক্সের সময়ে একটা সমস্যা তৈরি করো না। পরেরটা দেখো, স্পিল দ্য বিনস। সেই একইভাবে যখন বিড়াল বের হচ্ছিল ঝুলি থেকে, সেই একই রকম স্পিল দ্য বিনস, রিভিল আ সিক্রেট। অর্থাৎ কোনো সত্য বা কোনো গোপন তথ্য উন্মোচিত করা বা প্রকাশ করাকে বলা হয় স্পিল দ্য বিনস। যেমন লেট দ্য ক্যাট আউট অফ দ্য কি, আউট অফ দ্য ব্যাগ। হু স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য পার্টি, মানে এই পার্টির যে সারপ্রাইজের ব্যাপারটা ছিল সেটা কে রিভিল করে দিল বা প্রকাশ করলো। পরেরটা দেখো, দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আইসবার্গ তোমরা দেখেছো, তার টিপ মানে হলো অগ্রভাগ। তো এই আইসবার্গের অগ্রভাগ এলে কি হবে? স্মল ভিজিবল পার্ট অফ আ বিগার ইস্যু, মানে কোনো কিছু বড় ঘটনার একটা ছোট্ট বা ক্ষুদ্র অংশ। তোমরা জানো টাইটানিক জাহাজ কেন ডুবে গিয়েছিল? একটা বিশাল বড় আইসবার্গের খুব ছোট অংশই দেখা যাচ্ছিল, তাই সেলার বা পাইলট যে জাহাজের সেলার ছিল সে বুঝতে পারেনি। তার মানে কি, বিশাল বড় ঘটনার একটা ছোট অংশ দেখতে পাওয়াকে বলা হয় দ্য টিপ অফ দ্য আইসবার্গ। দিস ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ, এটা বড় ঘটনার একটা ছোট্ট অংশ মাত্র। পরেরটা দেখো, টু ইচ দেয়ার ওন। তার মানে দুজনেই যখন জয়লাভ করে নিচ্ছে, মানে এভরিওয়ান হ্যাজ দেয়ার প্রেফারেন্সেস। তার মানে কি? তার মানে হলো প্রত্যেকের নিজস্ব প্রেফারেন্সেস বা পছন্দ রয়েছে। পুট টু ইচ দেয়ার ওন তার মানে হলো প্রত্যেকের নিজস্ব পছন্দ রয়েছে। হি লাইকস পাইনঅ্যাপেল পিজা টু ইচ দেয়ার ওন। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ থাকে, যেমন সে কি পছন্দ করে? পাইনঅ্যাপেল পিজা। পরেরটা দেখো, ওয়াক অন এগ শেলস। আচ্ছা, যদি এগশেল মানে এগশেল মানে কি? ডিমের খোসা। ডিমের খোসার ওপর থেকে হাঁটো, তার মানে একটি কড়মড় করে আওয়াজ হবে, তার মানে তুমি সতর্ক হয়ে যাবে। তার মানে ওয়াক অন এগশেলস কথাটির অর্থ হলো বি ভেরি কশিয়াস, মানে খুব খুব সতর্ক বা সজাগ থাকা। আই ফিল লাইক আই অ্যাম ওয়াকিং অন এগশেলস অ্যারাউন্ড হার। তার বিষয়ে আমি খুবই সতর্ক আছি, এটা আমি অনুভব করতে পারছি। তারপরে দেখো, আ স্ল্যাপ অন দ্য রিস্ট। রিস্ট কথার অর্থ কি? তোমার হাতের কবজি। তার ওপরে যদি হালকা বা মৃদু স্ল্যাপ করা হয় মানে মারা হয়, তাহলে কি হবে? সেটা হালকা পানিশমেন্ট হবে বা খুব অল্প বিস্তর একটি পানিশমেন্ট, তাকেই বলা হয় আ স্ল্যাপ অন দ্য রিস্ট। হি গট আ স্ল্যাপ অন দ্য রিস্ট ফর চিটিং। চিটিং করার জন্য বা পরীক্ষায় নকল করার জন্য তাকে খুব অল্পই পানিশমেন্ট দেওয়া হয়েছিল বা খুব কম শাস্তিই দেওয়া হয়েছিল। দেখে নেব পরের গুরুত্বপূর্ণ ইডিয়ামগুলি। অল ইয়ার্স। আচ্ছা, তোমরা যদি কান খাড়া করে শোনো কিছু, তার মানে কি? ফুললি লিসনিং মানে কান খাড়া করে শোনা বা সম্পূর্ণ সজাগ থেকে শোনা। গো অন, আই এম অল ইয়ার্স। তুমি বলতে থাকো, আমি সবকিছু খুব ভালো করে শুনছি। ঠিক আছে? পরেরটা দেখো, ব্যাক টু স্কোয়ার ওয়ান। স্কোয়ার ওয়ান, স্কোয়ার মানে কি? বর্গক্ষেত্র বা ধরতে পারো একটা সমান কিছু জিনিস। তাহলে ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে আবার তার প্রথম থেকে শুরু করা, তাকে বলা হয় ব্যাক টু স্কোয়ার ওয়ান বা স্টার্ট ওভার, মানে আবার প্রথম থেকে শুরু করা। দ্য প্ল্যান ফেল, ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তাই আবার কি? গোড়া থেকে শুরু করো, মানে একদম পুরো প্রথম থেকে শুরু করো। পরেরটা দেখো, কোল্ড টার্কি। কোল্ড টার্কি কথার অর্থ কি? স্টপ সামথিং সাডেনলি, হঠাৎ করে কোনো কিছু থামিয়ে দেওয়াকে বলা হয় কোল্ড টার্কি। কেন? কারণ টার্কি পাখি যে ছিল সেটা কোল্ড হয়ে গেছে, তার মানে মারা গেছে বা থেমে গেছে। তার মানে হঠাৎ করে যদি কোনো কিছু থেমে যায় তাকে বলা হয় কোল্ড টার্কি। হি কুইট স্মোকিং কোল্ড টার্কি, হঠাৎ করে সে যেন কি করলো? স্মোকিং করা বা ধূমপান করা থামিয়ে দিল। পরেরটা দেখো, ডোন্ট বাইট দ্য হ্যান্ড দ্যাট ফিডস ইউ। যে হাত দিয়ে তোমাকে খাবার খাওয়ানো হয় তাকে কামড়ে নিও না। তার মানে কি? তার মানে হলো ডোন্ট হার্ট ইউর হেল্পার, মানে তোমাকে যে সাহায্য করছে তাকে তুমি কোনোভাবেই আহত করো না। ইহার অর্থ হলো যে থালায় খাচ্ছ সে থালায় ছেদ করে দিও না। বুঝেছো? বি গ্রেটফুল, ডোন্ট বাইট দ্য হ্যান্ড দ্যাট ফিডস ইউ। গ্রেটফুল কথার অর্থ হলো কৃতজ্ঞ থাকতে শেখো। যে তোমায় সাহায্য করে সেই উপকারীর অপকার করো না। পরেরটা দেখো, ফিশ আউট অফ ওয়াটার। আচ্ছা, জল থেকে যদি মাছ বেরিয়ে আসে তার মানে কি? তার মানে সে কি ভালো অবস্থায় থাকবে? থাকবে না। তার মানে হলো ফিল আউট অফ প্লেস, যার যে স্থান ছিল তার সেই স্থান থেকে বের করে আনা, তাকেই বলা হয় ফিশ আউট অফ ওয়াটার। যেমন আই ফেল্ট লাইক আ ফিশ আউট অফ ওয়াটার অ্যাট দ্যাট পার্টি। ওই পার্টিতে গিয়ে আমার মনে হচ্ছিল আমার যে থাকার জায়গা বা আমি যে স্থানে ভালো থাকি সেখান থেকে যেন আমাকে বের করে আনা হয়েছে। বোঝা গেল?
পরেরটা দেখো, মানে কারোর কমফোর্ট জোন থেকে বের করে আনাটাই হলো তার ফিশ আউট অফ ওয়াটার। যেমন ফিশ জলে ভালো থাকে, তাই একই রূপে এর অর্থ দাঁড়ায় যে কাউকে তার পছন্দসই বা মানানসই পরিস্থিতি থেকে বের করে আনা হলো ফিশ আউট অফ ওয়াটার। পরেরটা দেখো, গো ডাউন ইন ফ্লেমস। আচ্ছা, ফ্লেম মানে কি? আগুনের যে লেলিহান শিখা আর তার ভেতরে যাচ্ছে, তার মানে কি সম্পূর্ণ ফেল হয়ে যাচ্ছে তাই কেউ এই কাজ করতে আছে। ফেল স্পেকটাকুলারলি মানে একটি বিশেষভাবে বা বলতে পারো সম্পূর্ণরূপে ফেল হয়ে যাওয়া বা ব্যর্থ হওয়া। হিজ প্ল্যান ওয়েন্ট ডাউন ইন ফ্লেমস, কারণ কি তার প্ল্যানটা যেটা ছিল বা পরিকল্পনাটা সম্পূর্ণরূপে ব্যাপক ব্যর্থ হলো, তাকেই বলা হয় গো ডাউন ইন ফ্লেমস। কারণ কি কোনো যদি আগুনের গভীরে যায় কি হবে, পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। তার মানে কি তার প্ল্যান একেবারে শেষ হয়ে গেল বা কোনো কাজেই লাগলো না। পরেরটা দেখো, হিট দ্য জ্যাকপট। জ্যাকপট জানো, যখন প্রচুর টাকা জিতে যাই মনে হয় যেন জ্যাকপট হিট করে গেছে। তাই হিট দ্য জ্যাকপট মানে অ্যাচিভ গ্রেট সাকসেস, মানে প্রবল সফলতা বা দারুণ সফল হওয়াকে বলা হয় হিট দ্য জ্যাকপট। শি হিট দ্য জ্যাকপট উইথ দ্য বিজনেস। এই বিজনেসটা করে সে যেন জ্যাকপট জিতে গেল বা তার যেন সৌভাগ্য খুলে গেল বা বলতে পারো সে যেন চরম এ চরম সফলতা পেল, মানে এই বিজনেসটা করে সে চরম সফলতা পেল। এবার তোমরা বলবে, স্যার এখানে হিট কেন ইউজ করা হলো, কেন আমরা বললাম না হিট? আদতে দেখো, হিট এই যে ভার্বটা থাকে HIT, হিট, এই ভার্বটার প্রেজেন্ট যা V2 অর্থাৎ পাস্ট ফর্ম হিট, আবার পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো হিট, মানে হিট হিট হিট। তাই জন্য আমরা এখানে পাস্ট টেন্সে যেহেতু লিখেছি তাই আমরা বললাম শি হিট দ্য জ্যাকপট উইথ দ্যাট বিজনেস। যদি প্রেজেন্ট টেন্সে লিখতাম তাহলে হতো শি হিটস দ্য জ্যাকপট উইথ দ্যাট বিজনেস। বোঝা গেল আশা করি। পরেরটা দেখো, কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড মানে কি, তোমার এই যে ধরো অঙ্গুলি, এই দুটো আঙুলকে ঠিক এই মতো অবস্থায় রাখা। তার মানে কি হলো, কিপ ইউর ফিঙ্গার্স ক্রস সিচুয়েশন কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে তোমার হাত এমন সিচুয়েশনে রাখা, মানে তোমরা গুড লাক সাইন দেখেছো, গুড লাক, ওই গুড লাক সাইন এখানে তো ঠিকভাবে আঁকা গেল না। যাই হোক, কিপ ইউর ফিঙ্গার ক্রসড কথাটির অর্থ হলো আমরা যখন গুড লাক দেখাই সেই অবস্থায় যেভাবে আঙুলগুলো রাখি তাকেই বলা হয় কিপ ইউর ফিঙ্গার ক্রসড। অর্থাৎ কি, হোপ ফর গুড লাক মানে গুড লাক দেখানো, তাকেই বলা হয় কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। আই অ্যাম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড ফর দ্য রেজাল্ট। রেজাল্ট বের হওয়ার জন্য আমি খুব আশাবাদী থাকছি। ঠিক আছে, পরেরটা দেখো, জাম্প থ্রু হুপস। জাম্প থ্রু হুপস কথাটির অর্থ হলো গো থ্রু মেনি চ্যালেঞ্জেস, অর্থাৎ অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়াকে বলা হয় জাম্প থ্রু হুপস। যেমন শি হ্যাড টু জাম্প থ্রু হুপস টু গেট দ্য ভিসা। ভিসা পাওয়ার জন্য তাকে অনেক সমস্যা পোহাতে হয়েছিল। পরেরটা দেখো, হিট দ্য গ্রাউন্ড রানিং। আচ্ছা, যে গ্রাউন্ড মানে যে ভূমি ধরো সামনে এগিয়ে যাচ্ছে বারবার ছুটে চলেছে, যদি সেটাকে ছুঁতে হয় তাহলে কি করতে হবে? তার মানে তোমাকে প্রচুর শক্তি নিয়ে সেই কাজটা শুরু করতে হবে। তাই জন্য এর প্রকৃত অর্থ দাঁড়ায় হিট দ্য গ্রাউন্ড রানিং। এর প্রকৃত অর্থ হলো স্টার্ট সামথিং উইথ এনার্জি। তার মানে কোনো কিছু কাজ শক্তি সহকারে শুরু করা। হি হিট দ্য গ্রাউন্ড রানিং অন হিজ ফার্স্ট ডে অ্যাট দ্য জব, মানে কাজের প্রথম দিনে সে তার সকল কিছু একেবারে সম্পূর্ণ এনার্জি বা শক্তি দিয়ে করেছিল, বা সকল কাজে সম্পূর্ণ এনার্জি দিয়ে বা সকল এনার্জি দিয়ে করতে সক্ষম হয়েছিল কোন দিন, তার কাজের প্রথম দিনে। তাহলে আজকে আমরা যে কটি ইডিয়াম পড়লাম আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো। এই ইডিয়ামগুলি যদি কারোর বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আর একবার দেখে নেবে, তাহলে ডেফিনেটলি এটি তোমার মনে গেঁথে যাবে। আর এই ইডিয়ামগুলি করলেই তো তোমার কমন পাওয়ার চান্সেস হচ্ছে 100%। তাহলে তোমাকে এই ভিডিওটা দেখতেই হচ্ছে ওয়ান শট ভিডিওটা। আর তোমরা জানাবে, এছাড়া যদি কোনো ইডিয়াম তোমাদের কোথাও কোনো ডাউট হয় ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাবে। আর বলবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমরা প্রতিদিনই সকাল এবং সন্ধ্যায় দুবেলাই তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ক্লাস করাচ্ছি। ইংলিশ এবং বাংলা দুটো ক্লাসই চলছে রেগুলার, প্রতিনিয়ত, সকাল এবং সন্ধ্যায়। তোমরা আশা করি ক্লাসগুলো ভালো করে ফলো করছো এবং অবশ্যই তোমরা সফলতা পাবে। নিজের উপরে বিশ্বাস রাখো এবং সামনে এগিয়ে চলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আশা করি প্রত্যেকেই এবারে জব পাবে এবং নিজেদের স্বপ্ন পূরণ করবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা অনুরোধ রইল, যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে
তাহলে লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক আমাদের আরও অনেক মজাদার ভিডিও তোমাদের প্রোভাইড করতে আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার সাবস্ক্রাইবার্স, কিপ ওয়াচিং, কিপ ইমপ্রুভিং, উইল মিট সুন ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই এভরিওয়ান।